আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জান্নাতুর রহমান জান্নাত হোমির বেফিট থেকে চলে এসেছি। আজকের আমাদের লাইভটা শুরু করার কথা ছিল ঠিক ৮টা বাজে। তবে আমার এখানে এশারের আজান হওয়ার দরুন আমার লাইভটা ডিলে করতে হয়েছে। তো এর মধ্যে আপনারা সবাই লাইভটা দেখতে পাচ্ছেন কিনা, লাইভটা ক্লিয়ার আছে কিনা আপনারা আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর এই লেট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। আমাদের সম্মানিত গেস্ট ওনাকে আমি স্টেজ শেয়ার করব। তবে আপনারা যদি আমার কমেন্ট করে একটু জানাতেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, তাহলে আমি আমাদের সম্মানিত গেস্টকে ইনভাইট করব। অনেকদিন পরে আমাদের লাইভ, তবে আশা করি আপনারা সবাই লাইভটা জয়েন করবেন আর লাইভ থেকে অনেক অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ। কারণ আমাদের এই যে এখন যে সমস্যা চলছে শিশুদের কোষ্ঠকাঠিন্য, এটা নিয়ে আমাদের প্রত্যেকদিন অনেক প্রশ্ন থাকে, অনেক জিজ্ঞাসা থাকে এবং অনেক অনেক মা বাবাদের একটা আকুল আবেদন ছিল যে আমরা যেন একজন ভালো বিশেষজ্ঞের সঙ্গে একটা লাইভ সেশন অনুষ্ঠিত করি, যেটা থেকে ওনারা এই বিষয়ে অনেক বিস্তারিত ধারণা পাবে। তো আজকে আপনাদের সবার জন্য, সবার উপকারের জন্য আমাদের এই লাইভে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন এবং লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। পাশাপাশি আমি লাইভটা শেয়ার করে আসছি, আপনারা আমাকে একটু এর মধ্যে একটু কমেন্টস করে জানান, দেন আমরা আমাদের গেস্ট, যিনি সম্মানিত গেস্টকে আমরা ইনভাইট করব। প্লিজ আপনারা আর দেরি করবেন না, আমাকে এক্ষুনি কমেন্টস করে জানিয়ে দিবেন প্লিজ। লাইভটা ক্লিয়ার আছে কিনা প্লিজ আপনারা আমার সঙ্গে একটু হেল্প করুন। লাইভ সম্পর্কে আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন। কেয়া সরকার আছে আপু, জাজাকাল্লাহ খায়ের আপু। আপু লাইভটা ক্লিয়ার আছে কিনা, লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা? আর আপনাদের যত প্রশ্ন থাকবে তখন সবগুলো প্রশ্ন কিন্তু লাইভ চলাকালীন সময় করে ফেলবেন। যাদের বাচ্চাদের বা যাদের আত্মীয় স্বজন কার এরকম সমস্যায় ভুগছেন, আপনারা দেরি না করে এক্ষুনি এই বিষয়গুলো সম্পর্কে জানতে আমাদেরকে কমেন্ট করে ফেলুন। পরবর্তীতে দেখা যায় লাইভ শেষ হয়ে যায়, আপনাদের অনেকগুলো কমেন্টস চলে আসে, তখন আর কোনো অ্যান্সার দেওয়ার আমি দিতে পারলেও আমাদের যিনি গেস্ট থাকে ওনাদের মাধ্যমে তো আর দেওয়া পসিবিলিটিটা থাকে না। তাই আপনারা একটু কষ্ট করে আমাদেরকে কনফার্ম করবেন এবং এক্ষুনি এই মুহূর্তেই আপনারা কমেন্টস গুলো করে ফেলবেন, বা আপনাদের যে জিজ্ঞাসাগুলো থাকে ওই জিজ্ঞাসাগুলো আপনারা করে ফেলবেন। আশা করি আজকের লাইভটা আপনাদের অনেক উপকারে আসবে। তো আর দেরি না, আপনারা আপনাদের প্রশ্নগুলো করে ফেলুন, আমরা আমাদের সম্মানিত গেস্টকে ইনশাআল্লাহ ইনভাইট করে ফেলবো। আপনারা লাইভটা ক্লিয়ার আছে? জি ঠিক আছে, জাজাকাল্লাহ খাইরান কেয়া সরকার আপু। আপনাদের বেবিদের কি কি সমস্যা ফেস করতে হচ্ছে, বা আপনারা কি কি প্রশ্নগুলো থাকে যেগুলো প্রত্যেকদিন আপনারা কমেন্ট সেকশনে এসে করেন বা আমাকে ইনবক্সে করেন, সেই সবগুলো জিজ্ঞাসা কিন্তু আপনারা এখন এই অবস্থাতে করে ফেলতে পারেন। পরবর্তীতে আমাদের লাইভে প্রথম পরিচয় আমাদের একটা আমরা 30 মিনিটের লাইভে পরিচয় পর্ব থাকবে, প্লাস আমাদের মূল বিষয় নিয়ে আলোচনা থাকবে, লাস্টে কিন্তু আপনাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে। তো এই পর্বটা আপনারা হারাতে না চাইলে এক্ষুনি আপনাদের প্রশ্নগুলো এখানে সাবমিট করে ফেলুন। ইনশাল্লাহ যার প্রশ্নগুলো আগে থাকবে তার উত্তরগুলো আমরা আগে আগে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আমরা এখন আমাদের সম্মানিত গেস্ট ডক্টর তানভীর আহমেদ স্যারকে আমরা ইনভাইট করছি। স্যার একটু কষ্ট করে আপনি যদি আমাদের সঙ্গে স্টেজ শেয়ার করতেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার হচ্ছেন আমাদের সম্মানিত শিশু বিশেষজ্ঞ ডাক্তার তানভীর আহমেদ স্যার। স্যারের কিন্তু একটা পেজ আছে যেখানে স্যার সবার সবার ভীষণ উপকারী পোস্ট করে। ইভেন কেউ যদি অনলাইন সার্ভিস নিতে চায় বা অনলাইন চিকিৎসা নিতে চায়, সেটাও কিন্তু স্যারের পেজ থেকে আপনারা পেয়ে যাবেন। আর স্যারের পেজটা যাদের যাদের লাগবে, আমি পরবর্তীতে আমাদের লাইভ সেশনের পরে স্যারের পেজটাও আমি কমেন্ট সেকশনে পিন করে দিব, ইভেন স্যারের পেজটা ডেডিকেটের সাথে আমি পোস্ট করে দিব। তবে এত সুন্দর সুযোগ যেটা ঘরে বসে আপনারা পাচ্ছেন, সেটা কিন্তু আর পাবেন না। তাই আর সময় নষ্ট না করে আপনারা এক্ষুনি যুক্ত হয়ে যান, আর যারা যারা লাইভটা শেয়ার করবেন আর আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও ইনভাইট করে ফেলুন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়রান, আমাদের এই ইনভাইটেশনে আসার জন্য, এবং এই কৃতজ্ঞতা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। স্যার আপনি যদি আপনার তরফ আপনাকে থেকে জি স্যার। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি আজকের আলোচনা আমাদের মাদের জন্য, বাবাদের জন্য অনেক উপকার বয়ে নিয়ে আসবে।
জি, ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। স্যার আসলে আপনি একজন খুব ভালো মানুষ যে আমাদের ইনভাইটেশন আপনি এত সাড়া দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার হচ্ছে আমি মানে স্যার সম্পর্কে যাই বলবো কম হয়ে যাবে। অনেক ভালো। ইভেন স্যারদের পেজটা আমি অনেক মানে ফলো করি এবং পেজটা থেকে অনেক উপকার পাওয়া যায়। আমারও সংকীর্ণ যে জ্ঞান আছে সেটাকে প্রসারিত করতেও হেল্প করে। তো স্যার আপনি যদি আপনার সম্পর্কে একটু পরিচয় দিতেন প্লাস আ আজকের বিষয়টা নিয়ে যদি আজকে যেহেতু আমি হোস্ট আপনি গেস্ট তো আমি অল্প কথা বলবো আপনার একটু কথা বেশি বলতে হবে। সরি স্যার। কিন্তু আজকে ওকে। আপনি আমাকে একটু আপনার সম্পর্কে একটু বলবেন প্লিজ স্যার। জি, আমি ডাক্তার তানভীর আহমেদ। আমি এমবিবিএস পাশ করেছি রংপুর মেডিকেল কলেজ থেকে। আমি এমএস ফাইনাল পার্টে আছি। শিশু পুষ্টিতে আমি একটা ফেলোশিপ করেছি অস্ট্রেলিয়াতে। এখন আমি ঢাকা শিশু হাসপাতালে রেসিডেন্ট ডক্টর হিসেবে আছি। আহ, এবং আমি শিশু পুষ্টি নিয়ে আমি কাজ করি এবং শিশু সার্জারি নিয়ে আমি কাজ করি। আলহামদুলিল্লাহ আপনারা বুঝতেই পেরেছেন যে স্যারের যে জ্ঞানের পরিধি প্লাস স্যার থেকে আপনারা আজকে কি কি পেতে পারেন সেটা কিন্তু স্যারের অল্প সময়ের মধ্যে আপনারা বুঝে যাওয়ার কথা। স্যার আমাদের যে আজকের আলোচ্য বিষয় যেহেতু আমাদের লাইভটা শুরু করার কথা ছিল ৮টা বাজে সেই জায়গায় আমি অলরেডি অনেকটা লেট করে ফেলেছি এটার জন্য আমি খুবই দুঃখিত স্যার। কারণ আমার এখানে না আজান চলে অনেকক্ষণ সময় আজান চলে ওই সময়টার জন্য আমি আসলে লেট করে ফেলেছি। টাইমিংটা একটু ১৯-২০ হয়ে গেছে এটার জন্য আমি বারবার দুঃখিত। সরি স্যার। স্যার যেহেতু আমাদের আজকের বিষয় হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এখনের বর্তমান পরিস্থিতির একদম বিশাল একটা জায়গা দখল করে রেখেছে এই কোষ্ঠকাঠিন্য মায়েদের মনে আতঙ্কের একটা জায়গা এবং এই নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে অনেকে অনেক কিছু ভাবে অনেক কিছু করে কিন্তু এটার কোনো পরিত্রাণ পায় না। আর এই কোষ্ঠকাঠিন্য দীর্ঘায়িত হলে বা সিভিয়ার লেভেলে চলে গেলে বাচ্চাদের ভীষণ ক্ষতি হয় কোটির সঙ্গে রক্ত যায় প্লাস আরো অনেক ইস্যু দেখা দেয়। তো আপনি স্যার আপনার অভিজ্ঞতা থেকে আপনার কেস স্টাডি থেকে যদি আপনার তরফ থেকে আমাদের সবার জন্য আমাদের পেজে যত মারা আছে বা সবার উপকারের উদ্দেশ্যে আপনি যদি এর কারণটা মানে এই যে শিশুদের কোষ্ঠকাঠিন্যর কারণটা বা জন্মের সময় থেকে কি কোষ্ঠকাঠিন্যটা হয় কারণ প্রতিকার আর এটা নিয়ে যে চিকিৎসা ব্যবস্থা আমাদের যদি একটু আলোচনা করতেন প্লিজ। আচ্ছা, আমাদের প্রথমে জানতে হবে কোষ্ঠকাঠিন্যের সংজ্ঞা কি। কোষ্ঠকাঠিন্য বলতে আমরা বুঝবো একটা বাচ্চা যদি 3 দিনের একবারও পায়খানা না করে, এটা হচ্ছে বইপত্রের সংজ্ঞা। এটা হচ্ছে বড় বাচ্চাদের ক্ষেত্রে 6 মাস যারা বাচ্চা তাদের 6 মাস পার হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই সংজ্ঞা। কিন্তু যাদের ব্রেস্ট ফিডিং বাচ্চা 6 মাসের মধ্যে আছে তাদের কিন্তু 3 দিনে পায়খানা না করলে সেটাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলবো না। যারা ব্রেস্ট ফিড করে যেসব বাচ্চা বা ফর্মুলা খায় যেসব বাচ্চা, সেসব বাচ্চাদের ক্ষেত্রে 7 দিনে একবারও পায়খানা করতে পারে বা 10 দিনে একবারও পায়খানা করতে পারে, তখন সেটাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলবো না। কিন্তু একটু বড় বাচ্চা 7 মাস 8 মাস বা এর চেয়ে বড় বাচ্চা, তারা যদি 3 দিন বা তার বেশি সময় ধরে শক্ত শক্ত পায়খানা করে এবং পায়খানা করতে কষ্ট হয়, সেই বিষয়টাকে আমরা বলবো কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। এখন কোষ্ঠকাঠিন্য কিছু মেডিকেল কজ আছে, কিছু সার্জিক্যাল কজ আছে। এখন আমরা যদি মেডিকেল কজ, যেসব কজ মেডিসিনের ডাক্তাররা ডিল করবে, এবং কিছু সার্জিক্যাল কজ আছে যেসব কারণগুলা ডিল করবে হচ্ছে শিশু শিশু সার্জনরা। তো এখানে কিন্তু কম্বাইন্ড একটা চিকিৎসা পদ্ধতি আছে। এখন মেডিকেল যেসব কারণে কোষ্ঠকাঠিন্য হয় সেসব কারণের মধ্যে প্রধানত কারণ হচ্ছে আমাদের বাচ্চা যদি থাইরয়েড গ্ল্যান্ড ঠিক মতো কাজ না করে, তখন সেটাকে আমরা বলি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। অথবা আমাদের কিছু ইডিওপ্যাথিক কারণ আছে, যে অন্য কোনো কারণ পাওয়া যাচ্ছে না, সেই কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। আবার যেসব বাচ্চা ব্রেস্ট মিল্ক খায় এবং গরুর দুধে চলে যায় 2 বছর পরে, ট্রানজিশন অফ দ্য ব্রেস্ট মিল্ক টু দ্য কাউ মিল্ক, মানে ব্রেস্ট মিল্ক থেকে গরুর দুধে চলে গেল, সেসব বাচ্চাদেরও কোষ্ঠকাঠিন্য হতে পারে। এগুলা গেল গ্রসলি হচ্ছে মেডিসিনের কজ বা মেডিকেল কজ। এখন আমরা যদি সার্জিক্যাল কজ গুলো আসি, যেগুলোর কারণে মূলত এবং বেশি কোষ্ঠকাঠিন্য হয়, যেগুলো অনেক মারাই মানে অ্যাভয়েড করে যান বা অনেক মেডিসিনের ডাক্তার অ্যাভয়েড করে দেন, সেগুলো হচ্ছে অনেক বাচ্চা কষা পায়খানার কারণে পায়খানার রাস্তাতে ছিলে যায়, যেটাকে আমরা বলি অ্যানাল ফিশার। তো যেসব বাচ্চা অ্যানাল ফিশার হয় সেসব বাচ্চা পায়খানা ধরে রাখার একটা প্রবণতা থাকে, সেই কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এবং যেসব বাচ্চার আমাদের যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত আছে, বৃহদান্তে যদি কোনো নার্ভের সমস্যার কারণে তার বৃহদান্তটা কাজ না করে, সেই কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে।
যেটাকে আমরা বলি হার্সপ্রাং ডিজিজ। হার্সপ্রাং ডিজিজের কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে। এবং কোনো যদি আমার অ্যানাটমিক কারণ মানে বৃহদান্ত বা ক্ষুদ্রান্তের তার কোনো জায়গা যদি সংকুচিত থাকে তাহলেও কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে, যদিও সেটা খুব রেয়ার। তাহলে আমরা যদি গ্রসলি বলে কি কি কারণে কোষ্ঠকাঠিন্য হয়, একটা কারণ হচ্ছে বাচ্চার যদি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম থাকে, তার যদি থাইরয়েড গ্ল্যান্ড ঠিক মতো না কাজ করে। যেসব বাচ্চা বুকের দুধ থেকে গরুর দুধে চলে যায়, সেসব বাচ্চাদের হতে পারে। আরেকটা আমি যেটা ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ডাউন সিনড্রোমের যেসব বাচ্চা থাকে, সেসব বাচ্চাদের কিন্তু অনেক বেশি কোষ্ঠকাঠিন্য হয়, এবং এটার প্রবণতা কিন্তু সারা বাংলাদেশে অনেক বেশি। এবং সার্জিক্যাল কজ যদি আমি সামার আপ করি, তাহলে বলবো হার্সপাং ডিজিজ যে একটা সার্জিক্যাল রোগ, সেই রোগের কারণে কোষ্ঠকাঠিন্যতা হয়, যেটাতে নার্ভের সমস্যা থাকে, বাচ্চার বৃহদান্তের নার্ভের সমস্যা থাকে। তারপর হচ্ছে বাচ্চার অ্যানাল ফিসার যদি হয়, তার মানে বাচ্চার পায়খানার রাস্তা যদি ছিলে যায়। এই দুইটা কারণে সার্জিক্যাল বেশি হয়। অথবা বাচ্চার যদি কোনো জন্মগত তার নারীতে কোনো চিকন থাকে, তাহলে আমাদের বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হয়। এখন আমরা একটা বাচ্চা দেখে কিভাবে বুঝবো তার কোষ্ঠকাঠিন্য? একটা তো মা বলবে আমার বাচ্চা 3 দিন বা 4 দিন ধরে বাচ্চা পায়খানা করে না, এটা একটা সিমটম। বাচ্চা খেতে চাবে না, বাচ্চার পেট ফুলে যাবে, বাচ্চা পেট ফুলে যাবে, খেতে চাবে না, বাচ্চা 3 দিন বা 4 দিন হয়ে গেলো পায়খানা করলো না, তাহলে আমরা সেসব বাচ্চা দেখে বুঝবো তার বাচ্চার কোষ্ঠকাঠিন্য আছে। এটা হচ্ছে কি ওভারঅল একটা দেখে বোঝার বিষয়। এখন যেসব বাচ্চার হাইপোথাইরয়েডিজম থাকে, সেসব বাচ্চার আরো কিছু ফিচার থাকে বা লক্ষণ থাকে। সেগুলো হচ্ছে বাচ্চাটার একটু দেখতে একটু মানে অটিস্টিক বাচ্চা যেরকম বা মেন্টাল রিটার্ডেশন যেরকম থাকে, যেরকম বাচ্চা ওরকম হয়। পট বেলি থাকে, মানে পেটটা ফুলে থাকে। তারপর হচ্ছে মুখের কিছু গঠনগত চেঞ্জ থাকে। তারপর বাচ্চার জিহ্বা বের করে থাকে। সেসব বাচ্চাদের এরকম থাকলে বুঝবো কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, এবং তার বাচ্চার কোষ্ঠকাঠিন্য হতে পারে। এবং আরেকটা হচ্ছে সার্জিক্যাল কজ, আমি যেটা বলছিলাম হার্সপাং ডিজিজ। হার্সপাং ডিজিজ এটা সবাই খুব ভালো করে মনে রাখেন, যেসব বাচ্চা জন্মের 24 থেকে 48 ঘন্টার মধ্যে পায়খানা করবে না। এটা খুবই ভাইটাল। এটা যারা নতুন মা হচ্ছেন বা ভবিষ্যতে মা হওয়ার পরিকল্পনা আছে, এটা আপনি যদি বাচ্চার সাথে থাকেন তাহলে সেটা খেয়াল করবেন। অথবা দেখা গেল বাচ্চার মার সিজার হয়েছে, বাচ্চার মার কাছে নাই, বাচ্চার নানি বা বাচ্চার আত্মীয় স্বজনের কাছে আছে, তাদেরকে বলে রাখবেন এই জিনিসটা খেয়াল করতে, যে বাচ্চা 24 থেকে 48 ঘন্টার মধ্যে পায়খানা করলো কিনা, যে কালো পায়খানাটা করে সেটা করলো কিনা। সেটা যদি না করে তাহলে কিন্তু খারাপ। আর একটা জিনিস হচ্ছে, বাচ্চা কালো পায়খানা করলো কিন্তু পরবর্তীতে তার ডোজ বা সাপোজিটরি দিয়ে তার পায়খানা করা লাগে, তাহলে সেটাকে বলে আমরা অ্যাসিস্টেড ডেফিকেশন। একটা হলো অ্যাসিস্টেড ডেফিকেশন, আর একটা হচ্ছে ডিলেড প্যাসেজ অফ মিউকোনিয়াম। বাচ্চা জন্মের পরে প্রথম যে কালো পায়খানাটা হয়, সেটাকে বলি আমরা মিউকোনিয়াম। এই মিউকোনিয়ামটা যদি দেরিতে পাস করে, তার মানে 2 দিন 3 দিন হয়ে গেল পাস হলো, তাহলে সেসব বাচ্চাদের আমরা হার্সপাং ডিজিজ সাজেস্টিভ অফ হার্সপাং ডিজিজ আমরা ধরে নেই, সেসব বাচ্চা হার্সপাং ডিজিজ হতে পারে। তখন সেসব বাচ্চা কিন্তু পেট ফোলা নিয়ে আসে, বাচ্চা সবুজ বমি অথবা হলুদ বমি হয়, সবুজ বমি অথবা হলুদ বমি হয়, পেট ফোলা থাকে, এবং বাচ্চা পায়খানা তো করলোই না। এসব বাচ্চাকে কিন্তু ইমিডিয়েটলি কোনো মেডিসিনের চেম্বারে দেখায় লাভ নাই। এসব বাচ্চাকে ইমিডিয়েটলি একটা সরকারি হাসপাতাল বা টার্সিয়ারি কেয়ার হাসপাতাল অথবা শিশু সার্জনের শরণাপন্ন হতে হবে, কারণ এটা সার্জিক্যাল ইমার্জেন্সি হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। এই কারণে শিশু সার্জনকে দিয়ে দেখানো হচ্ছে সবচেয়ে ভালো। যেসব বাচ্চা 24 থেকে 48 ঘন্টার পরে পায়খানা করলো না, যদি এবং সাথে যদি সবুজ বমি বা হলুদ বমি থাকে। আরেকটা জিনিস, বড় বাচ্চাদের ক্ষেত্রে যেসব বাচ্চা মনে করলেন পায়খানা 3 দিন, একদিন করলো না বা 2 দিন করলো না, কিন্তু বাচ্চার গ্যাস যায়, বায়ু যায়, তাহলে কিন্তু সেটাকে আমরা কোষ্ঠকাঠিন্য ওভাবে বলবো না। বাচ্চা যদি পেট নরম থাকে, বায়ু যায় বা গ্যাস যায়, পেট ফোলা না থাকে, তাহলে কিন্তু সেটা নিয়ে ভয়ের কারণ নাই। যদি 3-4 দিন বা 5 দিন হয়ে গেল, বা বিশেষ করে 3 দিনের উপরে হয়ে গেল বড় বাচ্চা, তাদের কিন্তু আমাদের ভয়ের কারণ আছে কোষ্ঠকাঠিন্যতা, সেক্ষেত্রে আমাদের চিকিৎসা লাগবে। এখন আমরা কি কি কারণ হয় বললাম, কি কি লক্ষণ থাকে বললাম, এখন আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করতে পারি। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে বাচ্চার আসলে কোষ্ঠকাঠিন্য আছে কিনা সেটা ধরতে পারি। একটা হচ্ছে, বাচ্চা যেহেতু বলেছি আমরা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের কারণে, রোগটার কারণে বাচ্চার কোষ্ঠকাঠিন্য হয়, সেই কারণে আমরা বাচ্চাকে সেরাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অথবা সেরাম টিএসএইচ, সেরাম টিএসএইচ এই পরীক্ষা এবং সেরাম FT4, এই দুইটা পরীক্ষা থাইরয়েড হরমোনের সমস্যা বোঝার জন্য করে থাকি। এটা হচ্ছে একটা পরীক্ষা। আরেকটা পরীক্ষা আমরা করি, বাচ্চার পেট যদি ফুলে যায়, বাচ্চার যদি সবুজ বমি হলুদ বমি করে,
তাহলে আমরা প্লেন এক্স-রে অ্যাবডোমেন ইন ইরেক্ট পোশ্চার ইনক্লুডিং বোথ ডোম অফ ডায়াফ্রাম, এই দুইটা পরীক্ষা মাস্ট। তার বাচ্চা যদি কোষ্ঠকাঠিন্য হয়, এই দুইটা পরীক্ষা আমরা সাধারণত বাচ্চার মাদের অথবা আমাদের পেশেন্ট পার্টিকে বলে থাকি যে এই দুইটা পরীক্ষা আপনারা করবেন, বাচ্চার কোষ্ঠকাঠিন্য আছে কিনা। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেসব বাচ্চার প্রলং জন্ডিস হয়, দেখা গেল জন্ডিসের মাত্রা খুব বেশি, বা 14, 15, 16, 17, 18 অনেকদিন ধরে জন্ডিস, হ্যাঁ, সেসব বাচ্চাদের কিন্তু কনজেন্টাল হাইপোথাইরয়েডিজম থাকার সম্ভাবনা থাকে এবং সেইখান থেকে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এবং জন্ডিসের বাচ্চাদের ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে বাচ্চার আগে কখনো জন্ডিস হইলো কিনা, এবং জন্ডিসের যাতে সঠিক চিকিৎসাটা পায়, সেক্ষেত্রে হাসপাতালে গিয়ে সঠিক চিকিৎসাটা যাতে পায় সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। জন্ডিসের চিকিৎসাটা লাগবে। এখন আমরা আসি চিকিৎসা। চিকিৎসা আমরা মেডিকেল চিকিৎসা আছে, সার্জিক্যাল চিকিৎসা আছে। এখন আমরা যেটা কোষ্ঠকাঠিন্য সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে গিয়ে হেবিচুয়াল কনস্টিপেশন বলে আমরা এটাকে, অথবা ফাংশনাল কনস্টিপেশন বলি, যেটা হচ্ছে সারা বাংলাদেশের সবার সমস্যা। মানে কোনো রোগ নাই, মানে সার্জিক্যাল কোনো প্রবলেম নাই, তার কিন্তু তার বাচ্চা কোষ্ঠকাঠিন্য। হেবিচুয়াল মানে কি, স্বভাবগত, তার কিছু স্বভাবের কারণে কোষ্ঠকাঠিন্য হয়েছে। হেবিচুয়াল কনস্টিপেশনের ট্রিটমেন্ট হচ্ছে আমরা যেটা, এই যে আমরা, আপনারা জানেন আমরা অসমোলাক্স দেই, অ্যাভোলাক্স দেই, এই সিরাপ গুলা দিই, মানে ল্যাকটুলোজ জাতীয় সিরাপ দিই, এবং আরো কিছু ম্যাকফিন জাতীয় সিরাপ দিই যেটার সাথে আবার অ্যান্টাসিড থাকে। এই সিরাপ গুলো দিয়ে আমরা বাচ্চাকে চিকিৎসা করে থাকি, কিন্তু এগুলো লং টার্ম খাওয়া যাবে না, মানে এটা দিয়ে অভ্যস্ত হওয়া যাবে না। বাচ্চার কোষ্ঠকাঠিন্য হলে মেইনলি তার ডায়েটারি হ্যাবিটটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। মানে ডায়েটারি হ্যাবিট আমরা কি চেঞ্জ করব, বেশি পানি খাবো, বেশি শাকসবজি খাবো, এবং কম মাংস, দুধ জাতীয় খাবার আমরা অ্যাভয়েড করব, কম খাবো। পানি বেশি খাবো, ফাইবার জাতীয় খাবার বেশি খাবো, মাংস, মাংস এবং হচ্ছে গিয়ে দুধ জাতীয় খাবার কম খাবো। এবং বাচ্চা যখন টয়লেট করবে, টয়লেটটা যাতে ফোর্সফুল না হয়, মানে খুব কষ্ট করে পায়খানা করতেছে এরকম যাতে পায়খানা না করে। এবং পটি ট্রেনিং নিয়ে কিছু ব্যাপার আছে, এটা আমি হয়তো পরবর্তীতে একটু ডিটেলস বলবো, যেটা সব মাদের জানা উচিত যে পটি ট্রেনিংটা আমরা কিভাবে করাবো, সেটার নিয়ম কি। এই হলো আমার পক্ষ থেকে একটা আহ মানে তত্ত্বগত আলোচনা, যেটা হচ্ছে কি আমি বইপত্রে আলোচনা করলাম, কিন্তু বইপত্রে আলোচনা সবাই তো বুঝবে না, কিন্তু এটা জানা দরকার। আপনারা যে জিনিস, আমি যদি সামারাইজ করে বলি, তাহলে একটা বাচ্চা 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি পায়খানা না করে, সবুজ বমি হলুদ বমি হয়, তার জন্ডিস অনেক বেশি থাকে, তার থাইরয়েড গ্রন্থির সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ হবেন, শরণাপন্ন হবেন। সেটা হচ্ছে শিশু বিশেষজ্ঞ অথবা শিশু সার্জন। ঠিক আছে, এটা শরণাপন্ন হতে হবে, সে অনুযায়ী আপনি চিকিৎসা করবেন, বাসায় আপনি চিকিৎসাটা করতে যান না। তো এই ছিল আমার পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা। জাজাকাল্লাহ খাইরান স্যার। এত তথ্যবহুল একটা আলোচনা আমি এর আগে কোথাও এইভাবে কোনো লাইভে আমি শুনি নাই। তারপরে এটার জন্য আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞতা। ইভেন আপনারা যারা এখন লাইভে আছেন, আপনারা যদি পুরোটা বিষয় মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনাদের অনেক হাজারটা প্রশ্নের উত্তর এখান থেকে চলে আসবে। ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের প্যানিক হতে হবে না। এবং স্যার কিন্তু এখানে একদম চিকিৎসা থেকে শুরু করে কারণ, প্রতিকার, মানে ম্যাক্সিমাম স্যার একদম সামারাইজ করে এবং বিস্তারিত ভাবে আপনাদের বলেছে। এখন আপনাদের দায়িত্ব এটা থেকে কতটুকু জ্ঞান আপনারা আহরণ করতে পারেন। স্যার, এই ধারাবাহিকতায় আমরা আরেকটু জানতে চাচ্ছি যে এই যে কোষ্ঠকাঠিন্যের মধ্যে তো আপনি কারণ, চিকিৎসা ব্যবস্থা সব ধাপ বলে দিয়েছেন। এখন এটার জন্য কি কোনো প্রকারের ব্যায়াম আছে? প্লাস হচ্ছে এখনকার আরেকটা, স্যার আমি কয়েকটা প্রশ্ন একসাথে করে ফেলি, আপনি জাস্ট একটু উত্তর দিবেন। কারণ হচ্ছে আপনি যখন বলেন আমার আর এখানে ইন্টারফেয়ার করতে ইচ্ছে করে না, কারণ এত সুন্দর করে বলেন যে আমারই মনে হয় যে আমি স্যার শুনতে থাকি, এই জন্য। তো প্রথম হচ্ছে স্যার যে এটার জন্য কোনো প্রকার ব্যায়াম আছে কিনা, আর হচ্ছে আহ কোন কোন খাবার খেলে পটিটা নরম হয়, বা কোন কোন খাবার খেলে পটিটা শক্ত হয়, এটা নিয়ে আপনি বলে ফেলেছেন। তারপরে আরেকটু বলবেন, যেহেতু এখানে অনেকেই প্রশ্ন করছে খাবারগুলো নিয়ে। তারপরেরটা হচ্ছে এটা নিয়ে কোনো ব্যায়াম, কোষ্ঠকাঠিন্য রিমুভ করার জন্য কোনো ব্যায়াম আছে কিনা। আর এখনকার যেটা হচ্ছে যে বর্তমানে অনেকেই বাচ্চাদের পটি ট্রেনিং এর টাইমিংটাও বুঝে না, ঠিক মতো করাতেও পারে না, যেহেতু বাচ্চারা এখন ডাইপারে অভ্যস্ত। তো ডাইপারটাই চেঞ্জ করাতে পারে না, তো আবার নতুন করে পটি ট্রেনিংটা নিয়ে অনেক বড় একটা হ্যাসেল আছে। আর এখন মা বা আমরা যারা আছে, আমরা এখন ব্যস্ততার কারণে এইগুলা থেকে অনেকটাই দূরে। তো এই নিয়ে স্যার আপনি একটু আমাদেরকে আলোকপাত করবেন। আচ্ছা আরেকটা যে বিষয়, জি স্যার, তাহলে পরে করি আরেকটা প্রশ্ন। আচ্ছা
তো আমাদের কোষ্ঠকাঠিন্যের একটা বিষয় আমাদের বুঝতে হবে, আমাদের খাবারটা তৈরি হয়েছে বৃহদান্তে। তো বৃহদান্তে খাবার তৈরি হয় এবং সেখানে রিজার্ভ থাকে। আমাদের মলটা যখন পাস হয় সাধারণত 24 থেকে 48 ঘন্টা পর পর আমাদের একটা ব্যাগ আসে পায়খানা। এবং দেখবেন আমরা যখন বড়রা সারা রাত ঘুমিয়ে থাকি বা সারাদিন গেল সারা রাত গেল, সকালে একটা নির্দিষ্ট টাইমে দেখবেন অফিসে যাওয়ার আগে বা নাস্তা করার পরে আমাদের কিন্তু পায়খানার একটা ব্যাগ আসে। তো এই ব্যাগটা কিন্তু নির্দিষ্ট সময়ে হয়, সেটাকে আমরা বলি বায়োলজিক্যাল ক্লক। আমাদের দেহটা সেভাবেই তৈরি হয়, নার্ভটাকে সেভাবে সিগন্যাল দেয় যে আমার এখন পায়খানার চাপ আসছে, পায়খানা করতে হবে। তো এই জিনিসগুলা খাবার পায়খানা তৈরি হওয়ার পরে হচ্ছে সেলুলোজ জাতীয় যে খাবারগুলা, এই সেলুলোজ গুলা থাকে হচ্ছে ফাইবার জাতীয় যেসব খাবারে। তো এই সেলুলোজ যারা বেশি খাবে তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য কম হবে। এবং সেলুলোজ বা ফাইবার জাতীয় খাবার আমাদেরকে চিনতে হবে কোন কোন খাবার আমরা দিব। এখন একটা জিনিস অনেক ডাক্তাররা বলে থাকে যে শাকসবজি বেশি করে খাইতে। এখন শাকসবজি খাবেন সেটাও ভালো কথা, কিন্তু কিছু কিছু শাকসবজি আছে যেগুলোতে আবার আয়রন বেশি থাকে, সেসব শাকসবজি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবং সেলুলোজ জাতীয় খাবার আমাদেরকে বেশি করে খেতে হবে। সেটা হচ্ছে আমাদের যেটা আহ শাকসবজির মধ্যে বলতে পারেন পাকা পেঁপে, নাশপাতি, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে ঢেঁড়স। ঢেঁড়স দেখবেন জিনিসটা হচ্ছে পিচ্ছিল, এই পিচ্ছিল জাতীয়টা খাবার যখন খাবে তখন বাচ্চা কিন্তু এমনি এমনি বাচ্চার পায়খানাটা নরম হওয়ার একটা চান্স থাকবে। তারপর শসা, মসুরের ডাল দিতে পারি আমরা, কুমড়া দিতে পারি, লাউ দিতে পারি, হ্যাঁ, ঝিঙ্গা দিতে পারি, ডাঁটা শাক দিতে পারি। এই জিনিসগুলা প্রচুর সেলুলোজ জাতীয় খাবার। এই সেলুলোজ জাতীয় খাবার আমরা বেশি দিতে পারি। আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যেসব বাচ্চা গরুর দুধ খায় 2 বছরের পরে, ভেষজ জাতের গরুর দুধ খায়, গরুর দুধে কিছু প্রোটিন থাকে। সেই প্রোটিন গুলা বাচ্চাকে অ্যালার্জি করে অথবা কোষ্ঠকাঠিন্য করে, সেই প্রোটিন গুলা বাচ্চা সহ্য করতে পারে না। এই কারণে যেসব বাচ্চা গরুর দুধ খায়, গরুর দুধের কারণে কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। এই কারণে গরুর দুধটা আমাদের একটু কম খেতে হবে, এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। অনেকে আবার পায়খানা কষা একটু গরম করে গরুর দুধটা দিই, আমি বলি যে গরুর দুধ আপনি একদম অফ করে দেন, অথবা একটা করতে পারেন, 10 থেকে 15 দিন গরুর দুধটা অফ রাখতে পারেন। যেসব বাচ্চা গরুর দুধে অভ্যস্ত, গরুর দুধ কিন্তু পায়খানা কষা করে। এখন শাকসবজির মধ্যে একটা শাক আমি বলি যে খাওয়ার দরকার নাই, সেটা হচ্ছে আপনি কচু শাক খাবেন না। কচু শাকে আয়রন থাকে, কচু শাক কিন্তু কোষ্ঠকাঠিন্য করে। আরেকটা জিনিস বলি, অনেক বাচ্চা ফল খায় অনেক বেশি, দেখা গেলো মালটা খাবে, অনেক ফল খায়। ফল বেশি খেলে কিন্তু আবার গ্যাস হয়, গ্যাস হলে সে পায়খানাটা ঠিক মতো পাস করতে পারে না। এখানে ফলটাও আমি কম খেতে বলি। আরেকটা জিনিস মনে রাখবেন, যেসব খাবার কাটলে কালো দেখা যায়, যেসব খাবার কাটলে কালো দেখা যায় সেসব খাবারে আয়রন থাকে। তো কি কি খাবার কাটলে কালো দেখা যায়? পেয়ারা কাটলে দেখবেন কালো হয়ে যায় সাথে সাথে, ঠিক আছে? তারপর হচ্ছে কচু শাক কাটলে কালো হয়ে যায়। হুম। তারপর কলা কাটলে কালো হয়ে যায়। তো এইসব খাবার কাটলে কালো হয়ে গেছে, তার মানে খাবারে আয়রন বেশি আছে। তাহলে আমার এই খাবার দিতে দেওয়া যাবে না। হ্যাঁ। অনেক বাচ্চা ফর্মুলা খায়, ফর্মুলা বা ডিব্বার দুধ যেটাকে বলি, অথবা সেরেলাক বা এই জাতীয় খাবার খায়। এসব খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, এবং তার কনসেন্ট্রেশন যাতে ঠিক মতো থাকে। দেখা গেলো ঠিক মতো বানালো না, বেশি পরিমাণ আমাদের ফর্মুলা দিয়ে গেল, তখন কিন্তু বেশি পরিমাণ আয়রন যাবে। তো বেশি পরিমাণ আয়রন গেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য করবে, সেক্ষেত্রে কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। তো যেসব বাচ্চা তাহলে ফর্মুলা খাচ্ছে, গরুর দুধ খাচ্ছে, মাছ মাংস বেশি খাচ্ছে, বিশেষ করে লাল মাংস, লাল মাংস কোনগুলা? হিন্দু যারা খাসির মাংস খায়, মুসলমান যারা গরুর মাংস দিল, বা মুরগি বেশি ম্যাচিউরড মুরগি, মানে বেশি লাল, বেশি শক্ত মুরগি যেগুলা, এগুলা দেওয়া যাবে না। মুরগির ক্ষেত্রেও কিন্তু ব্যাপার আছে, বেশি লাল দেখবেন অনেক মুরগি কাটলে বেশি লাল দেখা যাচ্ছে, তার মানে সেগুলো আমরা অ্যাভয়েড করবো। বিশেষ করে লাল মাংস, লাল গরুর মাংস, খাসির মাংস আমরা অ্যাভয়েড করব। গরুর দুধ অ্যাভয়েড করব। ফর্মুলা, সেরেলাক একটু কম দেবো, কারণ একদম না দিয়ে এখন মারা থাকতে পারবে না, যেটা সত্য কথা। অনেক বাচ্চা ব্রেস্ট ফিড ঠিক মতো করতে পারে না, তাদের ফর্মুলা ফিড করতে হয়। কিন্তু সেটাকে আমরা ফ্রিকোয়েন্সিটা একটু কমায় দিতে পারি। ফ্রিকোয়েন্সিটা কমায় দিলে হয়তো আগের চেয়ে সমস্যাটা কমবে। এখন কিছু কিছু খাবার বাজারে কিনতে পাওয়া যায়, যেরকম তোকমা, ইসবগুলের ভুসি, তোকমা, ইসবগুলের ভুসি, চিয়া সিড, এগুলা কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারে। এখন আমি ইসবগুলের ভুসি আমি যেভাবে খাইতে বলি সেটা হচ্ছে, আপনি ডিরেক্ট পানিতে গলিয়ে 1 চামচ 2 চামচ ইসব, 1 চামচ দিলে ইসবগুলের ভুসি বাচ্চা খেতে চাবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, খাবারের সাথে 2-3 চামচ, 1 চামচে কিন্তু কাজ হবে না, 2-3 চামচ ইসবগুলি খাবারের সাথে দিয়ে আপনি খাবেন, তাহলে কিন্তু বাচ্চা সেটার সাথে খেয়ে ফেলবে। এখন যদি আপনি পানিতে মিশিয়ে খাওয়ান, তাহলে কিন্তু বাচ্চা সেই অবস্থা তৈরি হবে না। অথবা শরবতের মতো করে খাওয়াতে পারেন। তাহলে আমি বলবো, সকালে তো আপনি নাস্তা করালেন, দুপুরে 2-3 চামচ ইসবগুলো বসে খাবারের সাথে দিবেন, রাতে 2-3 চামচ খাবারের সাথে ইসবগুলো দিবেন। চিয়া সিড দিতে পারেন। অনেক সুপার শপে কিউই ফল পাওয়া যায়, এক ধরনের ফল আছে। সেসব ফলে অ্যাক্টিনিডিন নামক এক ধরনের এনজাইম থাকে, যেগুলা বাচ্চার পায়খানা নরম করে।
তাহলে আমরা যদি সামর্থ্য থাকে কিউই ফল খেতে পারেন, নাশপাতি খাওয়াতে পারেন, পাকা পেঁপে খাওয়াতে পারেন। এই জিনিসগুলো আপনার বাচ্চাকে যদি খাওয়ান তাহলে আশা করি বাচ্চার কোষ্ঠকাঠিন্য খাবারের মাধ্যমে অনেকটা সু- মানে চলে যাবে। এখন আমি প্রথমে একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে বাচ্চার পায়খানা করার কারণে দেখা গেলো যে বাচ্চার পায়খানার রাস্তা ছিলে গেছে, সেটাকে আমরা বলি অ্যানাল ফিশার। অ্যানাল ফিশারের একটা চিকিৎসা আছে, আমি আজকে বলে দিই। সেটা হচ্ছে জেসুকেন জেলি এবং অ্যানোস্টেট জেলি, এই দুটো জেলি আপনি গ্লাস করে ইন্ডেক্স ফিঙ্গার এই আঙ্গুলের দিয়ে আপনি বাচ্চার পায়খানার মলদ্বারে ঢুকাই দেবেন। অনেক সময় ওই জেসুকেন জেলির সাথে অ্যাপ্লিকেটর থাকে, অ্যাপ্লিকেটর পায়খানার রাস্তাতে ঢুকাবেন না, কারণ ঠিক মতো ঠিক জায়গায় যায় না। তো আমি যেটা বলি সেটা হচ্ছে জেসুকেন জেলি এবং অ্যানোস্টেট জেলি, যদি অ্যানাল ফিশার থাকে তাহলে আপনারা একসাথে মিক্স করে পায়খানা হওয়ার পরে গ্লাস করে আঙ্গুল দিয়ে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আপনার পায়খানা রাস্তাতে ঠিক জায়গা মতো ঢুকিয়ে দিলেন। এটা দিনে 2-3 বার 1 মাস করলেই আপনার অ্যানাল ফিশারটা এক ধরনের ভালো হবে। আরেকটা জিনিস হচ্ছে অ্যানাল ফিশার যদি হয় তাহলে আমরা তো বলি আধা গামলা কুসুম গরম পানিতে 2 চামচ পবিসেপ সলিউশন দিয়ে দিনে 10 মিনিট করে বসাবেন, যেটাকে আমরা বলি হিপ বাথ। এই দুইটা জিনিস খুবই এফেক্টিভ। কারো বাচ্চার পায়খানা যদি লাল থাকে, সেটা ডায়াপারের কারণেও কিন্তু অনেক বাচ্চার পায়খানা লাল হয়, অথবা পায়খানা কষার কারণে অনেক চাপ দিয়ে পায়খানা করে, সেসব কারণে কিন্তু বাচ্চার পায়খানা রাস্তা লাল হতে পারে। তাদের ক্ষেত্রে আমি কি বলি আবার মনে রাখেন, সেটা হচ্ছে আধা গামলা পানিতে 2 চামচ পভিসেপ সলিউশন দিয়ে 5 থেকে 10 মিনিট দিনে 2 থেকে 3 বার বসাবেন। পায়খানা পানি গরম করার পরে আপনি হাত দিয়ে দেখবেন সেটা কি বাচ্চার সহ্য করার মতো কিনা। বেশি পানি দিলে আবার দেখা গেলো যে তার ওই জায়গাটা আহ, আরো খারাপ হলো, পুড়ে যেতে পারে, সেটা আপনার নিজেকে চেক করে নিতে হবে। যে সেটা হচ্ছে আরেকটা হচ্ছে জুসটা আপনারা, যেটা হচ্ছে আলু বোখারা পাওয়া যায়, দেখবেন বাচ্চার আলু বোখারে কিন্তু প্রচুর ফাইবার থাকে, বা পেঁপের জুস, এই জুস গুলো আপনি একটু খাওয়াতে পারেন। তো বাচ্চাকে যখন নাস্তা দিবেন, বিশেষ করে সকাল 11টা এবং বিকেলে, আমরা বলি দিনে 3 বেলা বাদে এই 2 বেলা নাস্তা দিতে। এই 2 বেলা যখন নাস্তা দিবেন তখন আপনি আলু বোখারা অথবা পেঁপের জুস এগুলা দিতে পারেন। কিসমিস দিতে পারেন, কিসমিসে প্রচুর ফাইবার থেকে। যারা একদম শুরু করলো, যে 7-8 মাসে যখন বাচ্চা খাবার শুরু করলো, তখন আপনি কিসমিসও দিতে পারেন। সেরেলাক ডিব্বার দুধ একটু কম দিবেন যখন বাচ্চার কোষ্ঠকাঠিন্য হবে। বাচ্চাকে সবজি একটু বেশি দিবেন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকে বাচ্চার মারা ওজন নিয়ে বেশি চিন্তা করে। যেসব বাচ্চা 1 বছরের বাচ্চা, তার কিন্তু ওজন 8.5 কেজি থেকে 9 কেজি হলেই তার চলে, ওজন নিয়ে এত চিন্তা করবেন না। এবং বাচ্চার যদি কৃমির সমস্যা থাকে তাহলে কিন্তু এই জিনিসটা আমাদেরকে ঠিক করতে হবে, কারণ কৃমি হলে কিন্তু সেটার সাথে কোষ্ঠকাঠিন্যের সাথে রিলেটেড। এবং দেখবেন অনেক বাচ্চার ঠিক মতো খেতে চায় না, বা খেতে চায় না, বা বাচ্চা পায়খানা ধরে রাখে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, বাচ্চার পেট যদি ভরা থাকে তাহলে কিন্তু খেতে চাবে না। অনেক মারা দেখলাম প্রশ্ন করেছে বাচ্চা খেতে চায় না, তাহলে বাচ্চার কোষ্ঠকাঠিন্যটা আমাদের ঠিক মতো চিকিৎসা দিতে হবে। বাচ্চা যখন তার খাদ্য নালীটা পায়খানা ক্লিয়ার হয়ে যাবে, তখন তো খাদ্য নালী খালি হবে, তখন বাচ্চা খেতে চাবে। এখানে বাচ্চা যদি কোষ্ঠকাঠিন্য থাকবে, সেসব বাচ্চা কিন্তু খেতে চাবে না। এখন আপনি একটা প্রশ্ন করেছিলেন যে বাচ্চা কি কি ব্যায়াম করতে পারে। একটা জিনিস ব্যায়াম করতে পারে, আপনার হাত ধরে এভাবে বাচ্চাকে মুভমেন্ট করাবেন। এভাবে মুভমেন্ট করলে পেটের উপর চাপ পড়বে। পেটের উপর যখন চাপ পড়বে তখন কিন্তু বাচ্চা পায়খানাটা করতে ইজি হবে। আরেকটা জিনিস করতে পারেন, এখন বাচ্চা যখন শীতকালে বেশি এটা করলে ভালো হইতো, যেটা হচ্ছে ওয়ার্ম পানি দিয়ে বাচ্চাকে গোসল করাবেন। ওয়ার্ম পানি দিয়ে বাচ্চাকে গোসল করালে বাচ্চা কিন্তু অনেকটা আরাম পাবে এবং তার কোষ্ঠকাঠিন্যটা ভালো হবে। আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে বাচ্চাকে যখন হাই কমোড ইউজ করাবেন, অবশ্যই অবশ্যই বাচ্চার পায়ের নিচে একটা টুল দিয়ে রাখবেন। হাই কমোড ইউজ করলে বাচ্চার পায়ের নিচে একটা টুল দিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে বাচ্চার পেটের উপর চাপ পড়বে। হাই নালে কিন্তু, অথবা যদি আপনারা বাচ্চাদের জন্য স্পেসিফিক কোনো পটি ইউজ করেন, সেটাও আপনারা করতে পারেন, যাতে বাচ্চার উপর চাপ পড়ে সেটা আমরা খেয়াল রাখবো। অনেক বাচ্চা যেসব গ্রামে থাকে লোকোমোড ইউজ করে, তাদের কিন্তু আরো ভালো, তারা এমন ভাবে বসে কিন্তু পেটে কিন্তু চাপ পড়ে। তখন আমি বলি যেটা হচ্ছে আপনি একটু লোকোমোড ইউজ করতে বলে আরো বেশি ভালো, পেটের উপরে চাপ পড়বে এবং পায়খানা করতে ইজি হবে। তাহলে আমি 3টা জিনিস বললাম, একটা হচ্ছে বাচ্চাকে কুসুম গরম পানি দিয়ে গোসল করাবেন, হাই কমোড ইউজ করলে আপনি বাচ্চার পায়ের নিচে একটা টুল দিবেন, এবং লো কমোড ইউজ করলে সবচেয়ে ভালো। এই জিনিসগুলো যদি আপনি করেন তাহলে দেখবেন যে এই ব্যায়ামের মাধ্যমে, কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের কোষ্ঠকাঠিন্যটা
কমে যাবে। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে অনেক মারা যখন বাচ্চা খাবার শুরু করে তখন খাবার ব্লেন্ড করে দেয়। ব্লেন্ড করে দিলে কিন্তু বাচ্চা নরম হয়ে গেল। তো বাচ্চার খাবার যখন নরম হয়ে যাবে তখন বাচ্চা কিন্তু চাবাতে চাবে না। চাবাতে না চাইলে কিন্তু বাচ্চার ওই যে হজম প্রক্রিয়াটা ঠিক মতো না হবে না। হজম প্রক্রিয়া যদি ঠিক মতো না হয় তখন কিন্তু বাচ্চা কোষ্ঠকাঠিন্য হতে পারে। তো না, বাচ্চাকে চাহিদার বেশি খাবার দিলে কিন্তু বাচ্চার আবার হজম হবে না। অনেক বাচ্চা 2 বছর পর্যন্ত বুকের দুধ খায় এবং সাথে সাথে তার অন্য খাবার খাই। তো এটাও আমার খেয়াল রাখতে হবে যে সেটা পরিমাণটা যাতে ঠিক হয়। আমাদের বেশি ফর্মুলা ফিট না দিয়ে বা বেশি অন্য খাবার না দিয়ে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের যে ফ্রুটস আমি যে আগেও বলেছিলাম একবার কিছু ফলমূল আমি বলি কোষ্ঠকাঠিন্য হলে ফলমূলটা আপনি খাওয়াবেন না, অনেকে মালটা খাওয়ায় খাওয়ায় বা খাওয়ালে কম খাওয়াবেন। আমি যেসব ফলমূলের কথা উল্লেখ করেছি সেগুলো আপনারা দিতে দিতে পারেন। সব ফলমূল কিন্তু খাওয়ালে সমস্যা, দেখা গেলো মালটার রস কিন্তু আবার পায়খানা কষা করতে পারে। মালটার যে ছোলা আছে সেটা কিন্তু পায়খানা নরম করে, মালটার রস আবার পায়খানা অনেকের ক্ষেত্রে করে। আরেকটা জিনিস হচ্ছে লেট নাইটে আপনারা কখনো খাবার দিবেন না। বাচ্চাকে চেষ্টা করবেন রাত্রে 8টা থেকে 9টার মাঝখানে খাবার দিয়ে ফেলতে, তাহলে একটু সেই হজমের ব্যাপারগুলো ঠিক মতো তৈরি হবে। অনেক পরিমাণে ফিডার দিবেন না। আর বাচ্চাকে যখন খাওয়াবেন আপনারা, খাওয়াতে যেহেতু সমস্যা হয় সেহেতু বাচ্চাকে মুখে তুলে খাওয়ানোর ব্যাপারে অনেক মারা বেশি স্বচ্ছন্দ বোধ করে বাচ্চাকে মুখে তুলে খাওয়াবো। তো মুখে তুলে খাওয়ার সাথে সাথে বাচ্চাকে যেসব ফিঙ্গার ফুড আছে, যেরকম একটু মিষ্টি আলু দিলেন, গাজর দিলেন, হুম, তারপরে হচ্ছে এই এই জাতীয় যেসব ফিঙ্গার ফুড আছে ফিঙ্গার ফুড গুলো বাচ্চার হাতেও দিবেন, আপনি নিজেও খাওয়াবেন। তাহলে কিন্তু বাচ্চা খেতে চাবে, নিজ থেকে খেতে চাবে। বাচ্চা যখন নিজ থেকে খেতে চাবে তখন দেখবেন জিনিসগুলো আরো ভালো ইমপ্রুভ হবে খাদ্যাভ্যাসের মাধ্যমে। আরেকটা হচ্ছে অনেকে বাচ্চাকে শুধু আহ আহ ই করে খাবারই দেয় এবং এর সাথে আমার শাকসবজি কম দেয়, দেখা গেলো মাছ মাংস দিল, ডিম দিল, দুধ দিল, অনেক কিছু দিল, শাকসবজি দিল না কারণ বাচ্চা খেতে চায় না। তখন আপনি কি করবেন, ওই জিনিসগুলো দিবেনই না, তার খাবারের তালিকাতেই রাখবেন না, শুধু শাকসবজি রাখবেন। শাকসবজির বিভিন্ন ধরনের শাকসবজি রাখবেন, তখন বাচ্চা যখন দেখবে অন্য কিছু নাই শাকসবজি আছে তখন সে শাকসবজি খেতে যাবে। মানে বাচ্চাকে অল্টারনেট খাবার দেওয়ার খাবার অভ্যস্ত করা যাবে না, শাকসবজিটা বেশি করে দিতে হবে। এবং আমি আমার পেজেও কিছুদিন আগেও আমি একটা পোস্ট করেছি যে কোন বয়সে বাচ্চাদের জন্য কতটুকু পানি দরকার। পানিটা খুবই দরকার। পানি যত বেশি খাবে বাচ্চার, আমি বলি যে 7 থেকে 8 মাসের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা 80 থেকে 100 ml বা 100 ml পানি দিয়ে শুরু করেন, এভাবে আস্তে আস্তে বাড়ান। পানি যত খাবে তখন বাল্ক ফর্ম হবে। বাল্ক ফর্ম হলে সেটা তার যে অন্ত্রের শেষ অংশে চাপ তৈরি করবে, চাপ তৈরি করলেই তখন পায়খানাটা হবে। এখানে পানি খাওয়াটা নিশ্চিত করতে হবে। যতই আপনি আহ পায়খানা নরম করে এরকম খাবার খাওয়ান কিন্তু পানিটা খাওয়া ঠিক মতো খেলো না, তাহলে কিন্তু বাচ্চার পায়খানা নরম হবে না। তো পানির ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। বাচ্চার যেসব খাবার নরম করে সেসব খাবার যাতে আমরা একটু চেষ্টা করি দিতে। অনেক বাচ্চা হয়তো খেতে চাবে না কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, ধৈর্য চ্যুতি ঘটলে হবে না বা রাগ করলে হবে না। আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, যতটুকুই খায় আমরা চেষ্টা করব। এবং তারপরে যদি ওইটাতে কাজ না হয় তখন আমরা চিকিৎসকের শরণাপন্ন হব, শিশু মেডিসিন বিশেষজ্ঞ অথবা শিশু সার্জারি বিশেষজ্ঞ, তাদের শরণাপন্ন হয়ে আমরা ওষুধে চলে যাব। ওষুধ দিব, ওষুধটা আমরা অনেক সময় 1 মাস দেই, 2 মাস দেই। এই ওষুধগুলো লং টার্ম খাওয়া লাগতে পারে, 6 মাস পর্যন্ত খাওয়া লাগতে পারে বাচ্চা যদি ভালো না হয়। কিন্তু অনেকদিন খাওয়া লাগলো তাহলে কিন্তু আবার মেডিকেল কজ গুলো আমাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা সার্জিক্যাল কজ গুলা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদেরকে এক্সক্লুড করতে হবে। মানে দেখতে হবে যে আসলে কোনো ওই রোগের কারণে তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে কিনা। এই কারণে খাওয়াটা একটা খুব ভাইটাল। খাওয়ার এটা ঠিক করব, তার কোনো রোগ আছে কিনা সেটা ঠিক করব। আরেকটা জিনিস আমি বলে দিই, আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে কি কি খাবার বাচ্চাকে আপনারা দিবেন না কোষ্ঠকাঠিন্য। আরেকটা জিনিস সেটা হচ্ছে বাচ্চাকে কোষ্ঠকাঠিন্য হলে, আরেকবার বলি আমি সামারাইজ করে দিই, সেটা হচ্ছে গরুর দুধ, লাল মাংস, মানে মুরগি খাসির মাংস বা গরুর মাংস, তারপর হচ্ছে গিয়ে আহ আহ, কলা, সেটা পাকা কলা হোক কাঁচা কলা হোক, কলা দরকার নেই। আপনি পাকা পেঁপে দেন, পেঁপে খাওয়ান, নাশপাতি খাওয়ান, ফল যদি আপনার খাওয়াতেই হয়। তারপর হচ্ছে আপনাকে পেয়ারা, কচু শাক, এগুলা খাওয়াবেন না। ফ্রিজে রেখে খাবার বেশি দিন খাওয়াবেন না। বাচ্চাকে চেষ্টা করবেন একদম ফ্রেশ খাবারটা দিতে। দেখা গেলো অনেক মারা আজকাল বা অনেক জব করে অনেক মারা রান্না করতে পারে না, সেক্ষেত্রে ফ্রিজে রেখে দেয় 3 দিন 4 দিন 5 দিন পুরাতন খাবার দিল। এটা আপনারা একটু চেষ্টা করবেন যাতে একটু অ্যাভয়েড করা যায়, একটু ফ্রেশ একদম
মাত্র রান্না করা হলে এরকম খাবার দিতে। তারপর হচ্ছে আরেকটা জিনিস আপনারা সবাই জানেন, বাইরের ভাজা পোড়া খাবার, তৈলাক্ত খাবার, এটা সবাই সব মারাই জানে, সব ডাক্তারে বলে, এই কারণে আমি এক্সট্রা করে কিছু বললাম না। সেই খাবারগুলো আপনারা একটু কম দিবেন, তাহলে দেখবেন যে বাচ্চার কোষ্ঠকাঠিন্য হবে না। তো ধন্যবাদ, এই ছিল খাবারের বিষয়টা। তারপরে আপনি আগাতে পারেন কোনো কোশ্চেন থাকে। জি স্যার, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে পটি ট্রেনিংটা কিভাবে করাবে বা পটি ট্রেনিং এর ও যে আচ্ছা, সময়টা। পটি ট্রেনিং। পটি ট্রেনিং মানে টয়লেট ট্রেনিং যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে বাচ্চারা অনেকে 3 মাসে করে, অনেকে 6 মাসে করে, অনেকে আবার 1 বছর পরে করে। আপনার যখন সুবিধা হবে আপনি পটি ট্রেনিং করবেন, তবে বেশি কম বয়সে করতে যেন না, কারণ তার মাসেল ডেভেলপমেন্টটা, তার যে পেলভিক মাসেল, সেই মাসেল ডেভেলপমেন্ট গুলো ভালো হয় না, তখন আবার সমস্যা হতে পারে। একটু বাচ্চা বড় হতেই, মানে 1 বছর যাওয়ার পরে বা 7 মাস, 7 মাস, 8 মাসে গেলেই আপনি বাজারে অনেক পটি কিনতে পাওয়া যায়, সেগুলা তার সুবিধা মতো আপনার সামর্থ্য অনুযায়ী পটি কিনে দিনে 2 বার মিনিমাম 10 থেকে 15 মিনিট খাবার পরে বসাতে হবে। দিনে 2 বার 10 থেকে 15 মিনিট খাবার পরে পটিতে বসিয়ে রাখতে হবে, সে পায়খানা করুক বা না করুক। দিনে 2 বার খাবারের পরে 10 থেকে 15 মিনিট বসায় রাখতে হবে, এবং সেটা নির্দিষ্ট টাইমে বসাতে হবে। আজকে যদি সকাল 10টায় বসান, কালকে সকাল 10টায় বসাবেন, এরপরে সকাল 10টায় বসাবেন। তাহলে সেটা কি আমি বলেছিলাম, বায়োলজিক্যাল ক্লক, তার মাইন্ডসেট সেভাবে তৈরি হয়ে যাবে। এই মাইন্ডসেটটা আস্তে আস্তে তৈরি করতে হবে। অনেকে ভাবলো যে আমি পায়খানা বসালাম, পায়খানা তো করলো না, আচ্ছা না করুক, সমস্যা নেই, কিন্তু সেটা যে পায়খানা, আস্তে আস্তে সে এভাবে তৈরি হবে, এবং তাকে একটু বড় হলে সে বোঝাতে হবে যে এই জিনিসটা কাজ কি, কিভাবে কাজ করে। এবং এভাবে বোঝালেই তার বায়োলজিক্যাল ক্লকটা সেভাবে তৈরি হয়ে যাবে, সে ঠিক মতো পায়খানাটা করতে পারবে। এটা হচ্ছে পটি ট্রেনিং। শুধু খাবার খাওয়ালে হবে না, এই পটি ট্রেনিংটা আমাদের সব মাদের শেখা উচিত, এবং কিভাবে করে সেটা জানা উচিত, সেভাবে আমাদের পটি ট্রেনিংটা করাতে হবে। এটা হচ্ছে এক লাইনে গ্রস কথা। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি অনেক সুন্দর এবং তথ্যবহুল আলোচনা করেছেন। আর স্যার, আপনি তো খাবার নিয়ে অনেক কথা বলেছেন, এবং যারা এই লাইভটা দেখেছে বা দেখছে আজকে, তাদের ভীষণ উপকারে আসবে। তারপরে স্যার আমি আবারও বলছি যে সম্পূর্ণটা আপনি অনেকটা সময় খাবার নিয়ে কথা বলেছেন, তারপরে মানে খাবারের একটা তালিকা কি করে দেওয়া যায়, বা তালিকা যদি আচ্ছা, অনেকেই আছে যে খাবারের তালিকা চায়, তো সেই ক্ষেত্রে আমি যদি হইতে পারে মানে এমন হবে ইনশাল্লাহ যে লাইভ শেষে অনেক আপু ভাইয়ারাই আপনার নাম্বার চাইবে আমার কাছে, বা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে। তো আপনি যদি পারমিশন দিতেন, সেক্ষেত্রে আমি একদম আপনার সঙ্গে যোগাযোগের ব্যবস্থাটা করে দিতাম, যেহেতু স্যার অনলাইন সেবাটা প্রদান করছে সবাইকে। তো সেই ক্ষেত্রে আশা করি স্যার আপনি পারমিশনটা দিলে আমি ওইটাও দিলাম, প্লাস আপনি এখানে একটু একটা খাবারের যে একটা তালিকাটা ওটা নিয়ে যদি একটু আলোচনা করে দিতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। অনেক মারাই আসলে খাবারের তালিকা জানতে চাই। আমি আমার নাম্বার আপনি দিতে পারেন। আমি ঢাকা শিশু হাসপাতালে শ্যামলীতে থাকি। তো আমার অনেক সময় আমার জবের বা আমার ট্রেনিং এর রেসপন্সিবিলিটি থাকে, অনেক সময় আমি আমার হোয়াটসঅ্যাপে বা মেসেজ আমি ঠিক মতো উত্তর দিতে পারি না। অনেক সময় আমার ডিউটি থাকে, অনেক সময় আমার নিজস্ব কাজ থাকে, চেম্বার থাকে, সবকিছু মিলিয়ে আমরা ঠিক মতো সময় দিতে পারি না। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার অনেক অ্যাডমিন আছে, তারাও চালায়। আমি তখন চেষ্টা করব যাতে ঠিক মতো চালায়, অথবা কেউ ঢাকা শিশু হাসপাতালে আমার সাথে যোগাযোগ করলে আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারে। অথবা আমি মাত্র 310 টাকায় অনলাইন কনসালটেশন দেই, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমি বাচ্চাদেরকে দেখি, অনলাইন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখি, 310 টাকা দিয়ে মাত্র। 10 টাকাটা জাস্ট আমার একটু চার্জের জন্য নেই। 300 টাকা দিয়ে আসলে কেউ এই যুগে কেউ দেখে না, যেটা জানা কথা। সেটা হচ্ছে আমি দেখি, এবং দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত আমি দেখি, রুগী দেখি। আমি প্রতিদিনই কিছু 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 না কিছু রুগী দেখি, যেগুলা অনলাইনে দেখা যায়। যেগুলা সরাসরি দেখতে হয় সেগুলা আমি বলি আপনি সরাসরি হাসপাতালে যাবেন, বা সরাসরি ডাক্তারের কাছে যাবেন, অথবা আমার কাছেও যদি আসতে চান সরাসরি আমার হাসপাতালে চলে আসতে পারেন, আমি সরাসরি দেখে দিতে পারবো। অথবা অনেক জিনিস আছে অনলাইনে দেখা যায়, অনলাইনে আমি দেখি। সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা গ্রামীণ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটা আপনি যদি ইন্টারেস্টেড হন, সেক্ষেত্রে আমি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে, বিকাশ নাম্বারটা দিয়ে দিলে আপনারা আহ, টাকাটা পে করলে হয়তো আমি দেখে দিতে পারবো। সেটা আপনি ডিটেলস একটা চিকিৎসা পাবেন। অনেক সময় মেসেজটা আমি অ্যাভয়েড করে যাই বা আমার সময় হয় না, সেক্ষেত্রে আপনি কনসালটেশন আমার নিতে পারবেন। এখন আপনি যেটা আসছিলেন খাবারের তালিকা, খাবারের তালিকা আমি যেটা বলি, খাবারের তালিকাটা আসলে 6 মাসের মধ্যে তো সে বাচ্চা বুকের দুধই খেলো, অথবা ফর্মুলা ফিডি খেলো। এবং সেটা বলেছিলাম 7 দিন 10 দিন একবার পায়খানা করাও নর্মাল। সেটা পাতলা হতে পারে, সেটা কষা হইতে পারে, সেটা নিয়ে ভয়ের কিছু নাই। এখন 6 মাসের বেশি যেসব বাচ্চা উইনিং পিরিয়ডে আছে, অথবা প্রথম সলিড ফুড শুরু করেছে, সেক্ষেত্রে সকালে আমি বলি একটু ওটস দিলেন, খেজুর দিলেন, আটা রুটি দিলেন,
নাশপাতি, দই, কলা। কলা তো আমি না করছি, কলা দেওয়ার দরকার নাই। ছোলা, ছোলাতেও কিন্তু প্রচুর ফাইবার আছে। হ্যাঁ, টক দই দিলেন, একটু ছোলা দিলেন, খেজুর দিলেন, ওটস দিলেন, সকালবেলা আটার রুটি দিলেন। 11টার দিকে আমরা একটা খাবার খেতে বলি নাস্তা হিসেবে, সেক্ষেত্রে আপনি একটু তরমুজ দিলেন। এখন তরমুজের সিজন, তরমুজ প্রচুর পাচ্ছেন, একটু তরমুজ জুস করে দিলেন, অথবা এমনি মুখে দিলেন বড় বাচ্চা হলে। তখন পাকা পেঁপে দিলেন, কিউই ফল যদি কিনতে পারেন সেই ফলটা দিতে পারেন। দুপুরবেলা আমরা বলি এক্ষেত্রে ডাঁটা শাক, ব্রোকলি, গাজর, ঢেঁড়স, অন্যান্য সবজি যেরকম মটরশুঁটি, ঝিঙ্গা, হ্যাঁ, ডাল, মুগ ডাল বা যে কোনো ডাল। ডালও কিন্তু প্রচুর ফাইবার থেকে বাচ্চার পায়খানা নরম করে। ডালটাও খেয়াল রাখবেন, যেহেতু আমরা ডাল সবাই খাই, অনেক অঞ্চলের মানুষই ডাল খায়, ডালটা খুবই অ্যাভেলেবেল। এবং সবজি খুবই অ্যাভেলেবেল, বিশেষ করে ঢেঁড়স, ডাঁটা শাক, এগুলো অ্যাভেলেবেল, এগুলো খাওয়াতে পারেন। বিকাল বেলা আপনি সবজির স্যুপ খাওয়াতে পারেন। বিকাল বেলা এক নাস্তা হিসেবে সবজির স্যুপ খাওয়াতে পারেন। রাতের বেলা মাছ বা মাংস অল্প পরিমাণে দিলেন, সাথে অন্য ডেজার্ট হিসেবে আপনি একটু টক দই দিলেন বা খেজুর দিলেন, এগুলা দিতে পারেন। তার মানে কি হলো, বাচ্চার মাছ মাংস খেলো, বাচ্চা নাস্তাও পেলো, বাচ্চা শাকসবজি পেলো, সবকিছু কিন্তু এই রুটিনের মাঝখানে চলে আসলো সারাদিনের যে এটা চক্রটা। আমার পক্ষ থেকে এটা একটা শর্টকাট সাজেশন, কিন্তু এটাই মানতে হবে এরকম না। যার যার সামর্থ্য অনুযায়ী আপনি খাবার রুটিনটা তৈরি করে নেবেন। এবং অনেক জিনিস আপনার হাতের কাছে পাবেন না, কিনতে গেলে পাবেন না, সেই ক্ষেত্রে আমি বলবো যে যাই কিনতে পাওয়া যায় সেই অনুযায়ী আপনাকে ওটাই কিনতেই হবে। ওটা না খাওয়ালে কোষ্ঠকাঠিন্য ভালোই হবে না, সেটা সেরকম না। আস্তে আস্তে ভালো হবে, ধৈর্য ধরতে হবে। এবং কোষ্ঠকাঠিন্যের চিকিৎসাটা অনেক সময় লং টার্ম চলে যায়, দেখা গেলো 1 মাস, 2 মাস, 3 মাসও লাগতে পারে। এটা ভয় পাইলে কিছু মানে আপনি আরো নিজের স্ট্রেসে পড়ে যাবেন, বাচ্চাও ওই স্ট্রেসটা ফিল করবে। তো আমি বলবো যে কোষ্ঠকাঠিন্য চিকিৎসাটা আপনার 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাসও লাগতে পারে। কিন্তু কোনো যদি রোগের কারণে হয়, আমি বলবো ডাক্তার দেখিয়ে সেই রোগটাকে এক্সক্লুড করার জন্য, যে আসলে রোগটা আছে কিনা। কিন্তু আপনি খাবার খেলেন কিন্তু রোগের চিকিৎসা করলেন না, তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য ভালো হবে না। ধন্যবাদ। এই ছিল আমার পক্ষ থেকে খাবারের তালিকা। অসংখ্য ধন্যবাদ স্যার। আশা করি আপনি যেভাবে বলেছেন এবং খুবই সাবলীল ভাষায় সবকিছু নিয়ে সবটা সামারি করে বিস্তারিত গ্রুপ ওয়াইজ এত সুন্দর করে বলেছেন, আশা করি এটা যারা বুঝান না তারাও বুঝে যাবে। তারপরেও আপনাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে আমার কথা থাকলো, যদি তারপরে আপনাদের বিস্তারিত আরো জানতে হয়, স্যার কিন্তু বলে দিয়েছেন নামমাত্র মূল্যে। আসলে এই টাকায় তো এখন চিকিৎসা সম্ভব না। তারপরেও স্যার যেহেতু জনস্বার্থমূলক কাজ করেন, তাই ওই জায়গাটা থেকেই স্যার খুব একটা নামমাত্র কিছু নিয়ে আপনাদেরকে সেবাটা দিবে। আর সেটা অনলাইনেও নিতে পারবেন। আর স্যার তো বললো স্যারের চেম্বারও আপনাদের জন্য ওপেন আছে। ইনশাল্লাহ আশা করি আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করবেন। স্যার, অনেকটা সময় হয়ে গেছে, আমরা এখন বেশি বড় করব না। কিছু কমেন্ট সেকশনে, যেহেতু আমি প্রথমে ওনাদের বলেছিলাম যারা এই লাইভ সেশনে কমেন্টস করবে তাদের উত্তরটা আমরা লাইভে দেওয়ার চেষ্টা করব। স্যার, এখান থেকে কয়েকটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতেন, আমি জাস্ট কমেন্টস গুলো উপরে উঠিয়ে দিব। যে আপনি আমাকে কোশ্চেন গুলো বলেন, আমি আনসার দিচ্ছি। জি স্যার, এখানে আমি প্রথমে মানে অনেকক্ষণ আগে দেখেছিলাম এই বিষয়টা আমারও জানার, মানে আপনার বললে বেশি ভালো হয়। একজন আপু কমেন্টস করেছিল যে ওনার বাচ্চাকে উনি খাবার সুজি আর খিচুড়ি ব্লেন্ড করে ঘুমের মধ্যে খাওয়ায়। তো এইটা কতটা যুক্তিগত, বা এইটার জন্য কোষ্ঠকাঠিন্য হওয়ার যে বিষয়টা, এইটা আমি কমেন্টসটা উপরে উঠিয়ে দিব, আমি খুঁজছি। কিন্তু ওনার এইটা এখন বর্তমানে অনেকেই আছে, আমি নিজে এটা ফেস করি, অনেক আপুরাই বলে যে বেবি ঘুমিয়ে গেছে, তো ওই সময় ঘুমের ভিতরে জোর করে বাচ্চাকে খাবার খাওয়ায়, তারপরে কিন্তু বমি হয়। এইটা নিয়ে যদি আপনি একটু বলতেন স্যার। এখন আমি, যিনি প্রশ্ন করেছেন ওনার কাছে আমার প্রশ্ন, আপনি কি ঘুমিয়ে খেতে পারবেন কিনা? এটা তো ন্যাচারাল প্রসেস না। তো ন্যাচারাল প্রসেসের দিকে আমাদেরকে যেতে হবে। আপনি ঘুমিয়ে কখনো বাচ্চাকে খাবার দিবেন না। এতে যে সমস্যাটা হতে পারে, বাচ্চার খাবার খাদ্যনালীতে না গিয়ে ফুসফুসে চলে যেতে পারে। ফুসফুসে চলে গেলে ফুসফুসের যে রাস্তাটা সেটা ব্লক হয়ে যেতে পারে। ব্লক হয়ে গেলে অ্যাসপিরেশন হতে পারে, বাচ্চার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। এই মানে জিনিসটা আপনারা করবেনই না। ঘুমিয়ে খাওয়া দেওয়া যাবে না। আশা করি স্যার আমি প্রশ্নটা উপরে দিয়ে দিয়েছিলাম। এখন আপু, আপনার যে প্রশ্নটা সেটার মধ্যে কিন্তু আমাদেরও স্যারেও কিন্তু প্রশ্ন করেছে, আপনি কি ঘুমে খাবার খেতে পারবেন? যদি আপনার জন্য না হয় তাহলে বাচ্চাদের জন্য তো আরো আগে না, তারা তো আরো সেনসিটিভ, তারা তো বলতেও পারবে না যে তাদের কি সমস্যা হচ্ছে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে না, ঘুমের মধ্যে খাওয়ানো যাবে না, আর এটা অবশ্যই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।
স্যার আর এখনের যে আরো প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে খাবার সংক্রান্ত বাচ্চা খেতে চায় না এই নিয়ে আমি একটা প্রশ্ন আপনার উপরে দিয়েছি আপনি যদি একটু অ্যান্সার করতেন কষ্ট করে। জি জি, খুব এটা বাচ্চা মাদের কমন কোশ্চেন, বাচ্চা খেতে চায় না। তো বাচ্চা জি স্যার। খেতে না চাইলে বাচ্চাকে খাওয়া জোর করা যাবে না। আপনি যখন খাওয়াবেন 15 থেকে 20 মিনিটের বেশি সময় ধরে বাচ্চাকে খাওয়াবেন না। বাচ্চা নির্দিষ্ট সময় মেনটেন করে খাওয়াবেন। সকাল 8টা বা 9টার সময় সকালে খাবার খাওয়ালে সেই টাইমে বাচ্চাকে খাওয়াবেন। তাহলে বাচ্চার বায়োলজিক্যাল ক্লক এই এক কথা বারবার আসতেছে যে বাচ্চার মাইন্ডসেটটা সেভাবে তৈরি হবে। তো তার মানে প্রত্যেকদিন নির্দিষ্ট সময়ে বাচ্চাকে খাওয়াতে হবে। বাচ্চা যখন বড় হবে তখন বাচ্চাকে বলবেন যে মা, এটা গাজর, এটা খেলে এই উপকার হয়, এটা এই খাবার, এটা খেলে পায়খানা নরম হয়, এটা খেলে তোমার ত্বক সুন্দর হবে, এটা খেলে আমাদের চোখের দ্যুতি ভালো হবে। এই জিনিসগুলো বাচ্চাকে যখন দেখাবেন এবং কালারফুল খাবার দিবেন, এক ধরনের খাবার দিবেন না। কালারফুল খাবার দিলে বাচ্চা অ্যাট্রাক্টেড হবে। তখন বাচ্চার পুষ্টিগুণ বলে বলে যখন বাচ্চা খাওয়াবেন, বিশেষ করে বড় বাচ্চা বুঝবে যখন, তখন কিন্তু বাচ্চা খাবারের প্রতি আগ্রহী হবে। তাহলে সেটা খুব গুরুত্বপূর্ণ। বাচ্চাকে মনে করেন দুপুরে খাবার খাওয়ালেন, আপনি 11টার সময় নাস্তা না করে নাস্তা করালেন 1টার সময়, আবার দুপুর 2টার সময় খাওয়া দিলেন, তাহলে কিন্তু ওই খাবারটা কিন্তু হজম হওয়ার জন্য সময় পাবে না। তাহলে নির্দিষ্ট একটা গ্যাপ দিতে হবে, গ্যাপ দিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে এবং বাচ্চাকে চিবিয়ে খাওয়ার অভ্যাস করতে হবে। বাচ্চাকে খাবার ব্ল্যান্ড করে দিবেন না। যত বাচ্চা চিবিয়ে খাওয়া অভ্যাস করবে তত কিন্তু বাচ্চার এই ধরনের সমস্যা কম হবে এবং বাচ্চা খেতেও যাবে আস্তে আস্তে, বাচ্চার পুষ্টিগুণটা পাবে। এখন আপনারা যদি ব্ল্যান্ড করে একদম নরম করে দেন, তাহলে তো ওইটার পুষ্টিগুণ, ওটা খেতে কেমন, ওটার কনসিস্টেন্সি কেমন, ওটা কেমন খেতে লাগে, কারণ এক এক খাবার তো এক এক রকম। হ্যাঁ, আপনি ডাল খেলে ডালের এক এক রকম, ভাত খেলে ভাতের খাবারের একরকম, মাংস খেলে মাংস এক ধরনের। তো ওই জিনিসগুলো বাচ্চাকে আস্তে আস্তে সেটার আকৃতি ঠিক রেখে খাওয়াতে হবে, ব্লেন্ড করে খাওয়ানো যাবে না। অনেকে আবার পিউরি করে দেন, পিউরি করে দিলে সেটা অল্প বয়সে দিতে পারেন, কিন্তু যখন বাচ্চা আস্তে আস্তে বড় হবে, বাচ্চার দাঁত উঠবে, তখন কিন্তু যত ন্যাচারালি আমরা যাব তত কিন্তু বাচ্চা সবকিছু ভালো হবে। স্যার আরেকটা প্রশ্ন আমি উঠিয়ে দিচ্ছি সেটা হচ্ছে স্টেজ হলো স্যার উনি প্রশ্ন করেছে যে সুমনা চৌধুরী মেয়ের বয়স 3 বছর 5 থেকে 5 থেকে 6 দিন পর পর বাথরুম করে অনেক কষ্ট হয় কান্না করে ভাত মাছ খায় তবুও কষা। আচ্ছা, তো আমি আপনাকে কোশ্চেনের জন্য ধন্যবাদ। 3 বছরের বাচ্চা পায়খানা কষা হয়। তো 3 বছরের বাচ্চার পায়খানা কষা হলে আপনি একজন শিশু ডাক্তার দেখাবেন। শিশু ডাক্তার দেখিয়ে তার থাইরয়েডের পরীক্ষাটা করে নেবেন। সেরাম টিএসএস এবং সেরাম FT4 সেই পরীক্ষাটা করাবেন এবং পেটের একটা এক্সরে করাবেন। দেখ, সেই পরীক্ষাগুলোর মাধ্যমে বাচ্চার আসলে তার কোনো রোগ আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। এবং বাচ্চা খাদ্যাভ্যাস নিয়ে আমি অনেক ডিটেলস বলেছি আজকে। আরো কিছু জানতে চাইলে আপনারা আমাকে নক করতে পারেন, আমি আরো বলে দেব। এবং যেহেতু 5-6 দিন পরে পরে হয়, বাচ্চা যদি অনেক কষা হয় তাহলে আপনাকে পানি বেশি করে খেতে হবে, ফাইবার জাতীয় খাবার, শাকসবজি, আমি যেগুলো বলেছি সেগুলো খাওয়াবেন এবং ঠিক মতো পটি ট্রেনিং করাবেন। এবং তারপরে যদি না হয় তাহলে আপনাকে আমি বলে দিই, আপনাকে সিরাপ অসমোলাক্স 2 চামচ দিনে 2 থেকে 3 বার 15 দিন দেন। সিরাপ ম্যাকফিন, এই ম্যাকফিনটা দিলে যেটা সুবিধা হয় সেটা অ্যান্টাসিড থাকে, তার গ্যাসের সমস্যা থাকলেও তার দূর হয়ে যায় এবং পায়খানাও নরম করে। এই কারণে অসমোলাক্সের সাথে ম্যাকফিন দিই। তো এই ম্যাকফিনটা দিলে পায়খানা নরম হয় এবং লিকুইড প্যারাফিন থাকে, পিচ্ছিল করে পায়খানার রাস্তাটা। ম্যাকফিন দিবেন, অসমোলাক্স দিবেন, 1 চামচ বা 2 চামচ দিনে 2 থেকে 3 বার দিবেন। এর সাথে একটা গ্যাসের ওষুধ দিবেন। বাচ্চাকে ফেমোটেক দিতে পারেন, ফেমোটেক সিরাপ, ফেমোটেক 2 মিলি দিনে 2 বার দিতে পারেন। এবং তারপরে যদি পায়খানা কষা হয়, সিরাপ সোপিলাক্স রাতে 1 চামচ 7 দিন থেকে 10 দিন সিরাপটা দিতে পারেন। জি ধন্যবাদ স্যার। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে আহ শারমিন আক্তার রিমি আপু প্রশ্ন করেছে ওনার বাচ্চার সব সময় কোষ্ঠকাঠিন্য দেখা দেয় ওষুধ খেলে টয়লেট করে আর না হয় করে না। আচ্ছা, তো আপনার তাহলে অনেক সবসময় যেহেতু হচ্ছে, তাহলে আপনাকে ওই ডায়েটারি হ্যাবিটটা বাচ্চার ঠিক মতো হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি খাচ্ছে কিনা, বাচ্চার ওজন অনুযায়ী, বয়স অনুযায়ী কিন্তু পানির একটা পরিমাণ আছে। আমরা যেরকম বড়রা আমরা 2 থেকে 2.5 লিটার পানি খেতে বলি, তো বাচ্চাদের কিন্তু তার বয়স অনুযায়ী এক ধরনের পানির পরিমাণ আছে। সেই পানিটা এনশিওর করতে হবে যে বাচ্চা খাবার আগে বা খাবারের পরে পানি খেলো কিনা। অনেক বাচ্চা মারা একটু খাবার দিয়ে পানি দেন, এটা আপনারা করতে যাবেন না। বাচ্চাকে একদম খাওয়া শেষ করে পানি দেবেন।
খাওয়া শেষ করে পানি দিলে খাওয়াটা খেলো, তারপরে পানিটা পেলো। নাহলে কি হবে, খাওয়াটাও হবে না, পেট ভরে যাবে পানি খেলে, দুটার সমস্যা হলো। আমি বলি হয়তো খাবারের আগে একটু পানি দিলেন, খাবারের পরে একটু পানি দিলেন, তাহলে দিনে 3 বার খাবার খাওয়ালে, মানে প্রত্যেকবার 2 বার করে যদি পানি দেন, তাহলে 6 বার পানি হয়ে গেলে তার পর্যাপ্ত পানির পরিমাণটা হয়ে যাবে। পানির পরিমাণটা ঠিক মতো খাওয়াতে হবে। তারপরে যদি কোনো সমস্যা হয়, ভালো না হয়, তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে পূর্ণ চিকিৎসা করাবেন। আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা দীর্ঘমেয়াদী চিকিৎসা। অনেক ডাক্তার 1 মাস, 2 মাস, 3 মাস থেকে 6 মাস পর্যন্ত তার আমাদের এই সিরাপ গুলা দিয়ে থাকে। এটা নিয়ে ভয়ের কিছু নাই, কারণ এই সিরাপ গুলা বাচ্চার শরীরের ভিতর ঢোকে না, বাচ্চার পায়খানাটা নরম করে বের করে দেয়। তো বাচ্চার সিরাপ যদি আহ আপনি কম বেশি হয়, সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা নাই। আরেকটা জিনিস, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা সবাই মনে রাখেন, সেটা হচ্ছে বাচ্চার সিরাপ বাচ্চার মা নিজে ঠিক করবে। ডাক্তার যদি 1 চামচ লিখে দেয়, 1 চামচ খাওয়ানোর পরেও যদি বাচ্চার পায়খানা কষা হয়, তাহলে আপনি নিজের ইচ্ছা মতো 2 থেকে 3 চামচ দিতে পারবেন। এটা খুবই জরুরি কথা, খুবই জরুরি কথা। এটা আমি সব রোগীকে বলি, যে বাচ্চার কোষ্ঠকাঠিন্য হলে বাচ্চার ডাক্তার যখন বাচ্চাকে সিরাপ দেবে কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্য, ওই সিরাপের ডোজ বাচ্চার মা ঠিক করবে। বাচ্চার মা তার পরিমাণ মতো সিরাপের ডোজ খাওয়াবে। সেটা 2-3 চামচ, 4 চামচ হতে পারে। অনেক সময় 1 চামচে কাজ হয় না এইসব সিরাপ। সেক্ষেত্রে আপনি ঠিক করবেন। তখন হয়ে গেল যে আপনি 3 চামচ করে দিলেন বা 2 চামচ করে দিলেন, বাচ্চার পায়খানা বেশি নরম হয়ে গেল, তখন আপনি আবার ডোজটা কমায় নিয়ে আসবেন। এটা হচ্ছে একটা নিয়ম সিরাপ খাওয়ার কোষ্ঠকাঠিন্য হলে। অসংখ্য ধন্যবাদ স্যার। আর আমিও নতুন একটা তথ্য জানলাম যে মায়ের এই যে ডোজটা মায়েরা নিজেরা নির্ধারণ করতে পারবে। তো আশা করি আপুদের উপকার আসবে। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আ উম্মে আনাস প্রশ্ন করেছেন যে ভিটামিন ডি সিরাপ খেলে কি পটি শক্ত হয় বা হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য হয়? ভিটামিন ডি সিরাপ খেলে বা ক্যালসিয়াম জাতীয় খাবার খেলে, আয়রন জাতীয় খাবার খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তবে আপনি ডি সিরাপটার ব্যাপারে আজকাল অনেক মারা জানতে চান, ডি সিরাপটা কেন খাওয়াবো, কিভাবে খাওয়াবো, এই বিষয়ে আমি একটা ডিটেলস পোস্ট দিব খুব অতি শীঘ্রই। তখন সেই পোস্টে আমি ডিটেলস বলবো। আরেকটা জিনিস, আপনারা যখন ভিটামিন ডি সিরাপ খাওয়াবেন, অবশ্যই বিভিন্ন গ্রুপে যে কারো যারা ডাক্তার না তাদের কাছে জিজ্ঞেস করবেন না যে আপু এই সিরাপটা আমি কতটুকু খাওয়াবো। কারণ বাংলাদেশে ডি সিরাপের নির্দিষ্ট কোনো ওষুধ নাই। যেরকম নাপা সিরাপ, সেটা বেক্সিমকোর সিরাপ, বা এ স্কোয়ারের সিরাপ, সেটা কিন্তু প্রত্যেক কোটাতে নির্দিষ্ট পরিমাণ দেওয়া থাকে, সব কোম্পানি সেম। কিন্তু ভিটামিন ডি এর ক্ষেত্রে এক এক কোম্পানি এক এক ধরনের ফর্মুলেশন। তখন আপনি যদি এসিআর কোম্পানির একটা সিরাপ খাওয়ালেন বা বেক্সিমকো কোম্পানির একটা সিরাপ খাওয়ালেন, দুইটার সাথে দুইটার যে তার উপাদান গুলা সমান না। এই কারণে আমি বলবো যে বাচ্চার বয়স অনুযায়ী এবং ওজন অনুযায়ী একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যে সিরাপটা খাওয়াবেন, সেই সিরাপটা যাতে ডোজটা ঠিক হয়, নিজে নিজে কারোর কাছে শুনে বা বিভিন্ন গ্রুপে প্রশ্ন করে আপনি এটা দিয়েন না বাচ্চাদের ক্ষেত্রে। অবশ্যই ডি সিরাপ দিবেন। আমি বলি বাচ্চার প্রথম 6 মাসের বা 3 মাসের বাচ্চা যখন ব্রেস্ট ফিড করে, ব্রেস্ট ফিডে অনেক সময় ভিটামিন ডি কম থাকে, তখন মিনিমাম আপনি 6 মাসে বাচ্চাকে ভিটামিন ডি সিরাপ দিবেন। ভিটামিন ডি সিরাপ দিলে বাচ্চার ইমিউনিটি ভালো হবে, বাচ্চার ঠান্ডা কাশি কম লাগবে। তারপর হচ্ছে বাচ্চার ভিটামিন ডি এর স্বল্পতা থাকলে সেটাও তো পূরণ হবে। আবার দিতে দিতে বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার হাইপার ভিটামিনোসিস হবে। হ্যাঁ, সেটাও কিন্তু একটা ঝামেলা। আর লং টার্ম পরবর্তী দিনে আপনি দেখা গেলো যে আপনি 1 বছর পর্যন্ত দিতে চান, অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে একটা মেনটেনেন্স ডোজ বলি আমরা, কয়েক ফোঁটা, সেটা আপনি দিতে পারেন। ভিটামিন ডি এর কিন্তু অনেক উপকারিতা আছে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আর বেশি প্রশ্ন নিব না। তারপরেও কয়েকটা প্রাসঙ্গিক আর ২-১টা আছে যে খাবার রিলেটেড আপনাকে আরেকটু বিরক্ত করছে স্যার। এটা হচ্ছে আপু ২টা প্রশ্ন করেছে। তারপরে একটা আমি এখানে স্টেজে দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে যে আপুর তাকিয়া আক্তার আপু, উনার টুইন বেবি ২ বছর ৪ মাস। আই মিন উনি মেবি ডোজের কথা বলতে হ্যাঁ, সাপোজিটরি দিলে পায়খানা করে, না দিলে পায়খানা করে না। আর হচ্ছে উনার আরেকটা প্রশ্ন হচ্ছে যে উনার ২ টুইন বেবি ২ বছর ৪ মাস বয়স, গরুর দুধ খেতে পারবে কিনা? এই ২টা প্রশ্নের উত্তর যদি স্যার দিতেন। বাচ্চা যেহেতু পায়খানা কষা হচ্ছে, গরুর দুধ আপাতত দেওয়া যাবে না, দিলেও খুব অল্প পরিমাণে দিতে হবে, কারণ বাচ্চার গরুর দুধ বাচ্চা পায়খানা কষা হবে, এটা হচ্ছে প্রথম কথা। আর একটা হচ্ছে, যেহেতু ডোজ দিলে হয়, আপনার লং টার্ম একটা দেন, আপনি টানা 2 থেকে 3 মাস ডোজটা দেন। তারপরে যদি বাচ্চার পায়খানা ক্লিয়ার না হয়, তাহলে কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন। আর বাচ্চার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে আপনাকে। আপনাকে ফাইবার জাতীয় খাবার এবং পানি বেশি করে খাওয়াতেই হবে, সেটা যে ফর্মে হোক, যে খাবারই হোক। খাদ্যাভ্যাস পরিবর্তন না করলে কিন্তু বাচ্চার কোষ্ঠকাঠিন্য ভালো হবে না।
ধন্যবাদ স্যার। স্যার সরি, এখানে অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন, যেমন মুস্কানের মাম্মিও প্রশ্ন করেছিলেন যে গরুর দুধ খাওয়াতে পারবেন কিনা। স্যার কিন্তু প্রত্যেকটা মানে এতক্ষণের ১ ঘন্টার আলোচনায় কিন্তু স্যার বারবার এই গরুর দুধ বিষয়ে কথা বলেছেন। তো আপনাদের ওই প্রশ্নগুলো আমি আর এখানে স্টেজে শো করব না। আর একটা প্রশ্ন কি ২ টা প্রশ্ন আমি শো করব। স্যার এটা হচ্ছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে মুস্কানের মাম্মি আপু প্রশ্ন করেছে যে উনার বয়সের বা সরি বাচ্চার বয়স ১০ মাস, খেয়াল করেছেন যে ৬ থেকে ৭ দিন ধরে খাবারে অরুচি। খেতে চায় না, এখন কি করবে? বাচ্চার বয়স ১০ মাস, খেয়াল করলাম বাচ্চা ৬ থেকে ৭ দিন ধরে খাবারের অরুচি দেখাচ্ছে, খেতে চায় না, এখন আমি কি করব? খাবারের অরুচি, এখন আপনি খাবারের এটা চেঞ্জ করেন। আগে যেসব খাবার দিয়েছেন একটু অন্য খাবারে যান। বাচ্চার খাবার আহ আপনি একটু ফলমূল এড করতে পারেন, যেরকম বাচ্চাকে কিসমিস দিতে পারেন, একটু টক দই দিতে পারেন, বাচ্চা তখন একটু রুচি আসতে পারে। হ্যাঁ, বাচ্চাকে যদি ফর্মুলা খাওয়ান, ফর্মুলাটা একটু কম দেন। হ্যাঁ, বা অন্য খাবার খাওয়ালে, যেসব ডিব্বার দুধ খাওয়ালে একটু কম দেন। এবং বাচ্চার যেসব জিনিস দেখা গেলো যে আগে খেতে চাইলে, দেখা গেলো আপেলের পিউরি করে দিলেন বা কলা অল্প করে দিতে পারেন, সেই জিনিসগুলা দিতে পারেন। অথবা ১০ মাস যেহেতু আপনার নিশ্চয়ই বুকের দুধ খায়, বুকের দুধ দিনে দিনে আর অন্য খাবার কম খেতে চাইলে বুকের দুধটা দিবেন। বুকের দুধটা ৫-৭ বার দিলে বাচ্চার প্রস্রাব যদি ৬-৭ বার করে, তাহলে কোনো সমস্যা নেই। আপনি খাবারের মেনুটা চেঞ্জ করে দেখতে পারেন। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার এখানে আর একটাই প্রশ্ন আমি নিচ্ছি, কারণ আপু একদম ১ম দিকে কমেন্টসটা করেছিল। সেটা হচ্ছে যে উনার ছেলে ৯ মাস যাবৎ ওষুধ ছাড়া টয়লেট করে না। কিছু খায় না, তাই ব্লেন্ড করে খাবার দেই, তাও টয়লেট করে না, সাবুসিটার দিতে হয়। ব্লেন্ড করে খাবার দেওয়া যাবে না, প্রথম কথা। ৯ মাস বাচ্চাকে আস্তে আস্তে চটকিয়ে খাবার দিবেন। ব্লেন্ড স্যার করে তো ৯ মাস একদম মিহি যাবৎ হয়ে গেছে। উনার, সরি স্যার আমি ইন্টারাপ্ট ও করছি। আচ্ছা, ৯ মাস ৯ মাস নয় যাবৎ মাস উনি যাবত ওষুধ খাওয়াচ্ছেন। বাচ্চার বয়সটা কত জানতে পারলে ভালো হইতো। আচ্ছা, যাই হোক, আপনি এখানে যেহেতু ব্লেন্ড করার কথা বলেছেন, আমি বলেছি ব্লেন্ড করে যত কম পারেন দিবেন। নাহলে কিন্তু বাচ্চা খাবারের কনসিস্টেন্সি বা খাচ্চার আসল স্বাদ বুঝতে পারবে না। তো ব্লেন্ড করা খাওয়াটা আস্তে আস্তে কমান আপনি। কোন জিনিসই আপনি হুট করে কমাতে যাবেন না, সব মায়েদের জন্যই বলতেছি যে একদম হয়তো আস্তে আস্তে কমাতে হবে। যে কোনো জিনিস হুট করে কমাই দিবেন না। আহ, আগের দিনে ৩ বেলা দিলে এখন 1 বেলা দিবেন বা 2 বেলা দিবেন, স্যার আস্তে আস্তে সরি এভাবে স্যার, কমাবেন। উনার বেবির বয়স ২৩ মাস। উনি কমেন্টস করেছে যে উনার বেবির বয়স ২৩ মাস। ২৩ মাস তাহলে খাদ্যাভ্যাসের কারণে এরকম হচ্ছে আমার যেটা মনে হয়। বাচ্চার যদি হার্টস্পান ডিজিজ হইতো বা অ্যানাল ফিশার হইতো, অ্যানাল ফিশার কিনা সেটা আমার দেখে চেক করতে হবে। এখন শুধু প্রশ্ন শুনে বোঝা যাবে না আসলে বাচ্চার অ্যানাল ফিশার আছে কিনা, যেটা কারণে বাচ্চা আসলে পায়খানা আটকে রাখে কিনা, সেটা আমাকে চেক করে দেখতে হবে। সরি কেয়া আপু, আপনি যেটা করবেন, কেয়া সরকার আপু, স্যারের পেজ আছে এবং স্যারের নাম্বার আছে, আপনি আমার থেকে নিয়ে স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তখন বিস্তারিত আপনি এই বিষয়টা নিয়ে পেয়ে যাবেন। যেহেতু আমাদের লাইভটা অনেক বড় হয়ে গিয়েছে, তো আর আমি স্যারকে কষ্ট দিচ্ছি না। তারপরেও স্যার এখানে লাস্ট এইটাই শেষ, যে উনি লাইভের ১ম দিকে কমেন্টসটা করে রেখেছিলেন। সেটা হচ্ছে যে উনার বেবির ১৯ মাস চলে, বেবির কোষ্ঠকাঠিন্য, ওজন কম, কি করবে? এইটাই আমাদের আজকের লাস্ট প্রশ্ন নেওয়া। ১৯ মাস চলে, বেবির কোষ্ঠকাঠিন্য, আপনি অ্যাভোলাক্স সিরাপ খাওয়ান এবং মেকফিন সিরাপটা আপনি ১৫ দিন খাওয়ান, ১ চামচ করে দিনে ৩ বার, এবং খাওয়ায় দেখেন কমে কিনা। তারপরে যদি, এবং হচ্ছে বাচ্চাকে ১৯ মাস আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবেন, এবং আশেপাশে যে সবজিগুলা পাওয়া যায় সেগুলা, ও মাছ মাংস বা ডিম দুধ এগুলা কম দেওয়া হচ্ছে, একটু সবজির পরিমাণটা বাড়াবেন। অথবা ডিম দুধ ওগুলা কম দিয়ে সবজিটাই বেশি পরিমাণ দিবেন, যাতে সেটা খায়। তাহলে ইনশাল্লাহ কমে যাবে। যদি না কমে, আপনি একটু ওষুধ শুরু করতে পারেন। ওষুধ শুরু করেও যদি বাচ্চার ওজন বা বাচ্চার কোষ্ঠকাঠিন্য ভালো না হয়, তাহলে আহ, আহ, আশা নিকটবর্তী ডাক্তারের শরণাপন্ন হবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আর স্যার সত্যি আমি আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আপনি একটা ঘন্টা সময়, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এত ব্যস্ততার মাঝেও। এটার জন্য আল্লাহ পাক আপনাকে উত্তম যাজা দান করুক। আর আপনারা যারা লাইভটাতে ছিলেন, সবার উদ্দেশ্যে আমি বলছি, স্যারের কিন্তু পেজ আছে। স্যারের পেজ আমি একদম ডিটেলস সহ পোস্ট করব, প্লাস স্যারের যেই নাম্বারটা আছে সেটা আপনারা নিতে পারবেন। আর আজকে আশা করি আপনাদের ভীষণ উপকারে এসেছে। আর ঘরে বসে যদি এত স্বল্প মূল্যে আর এত অভিজ্ঞতা সম্পন্ন একজন স্যারের কাছ থেকে আপনারা পরামর্শ পান, এটা কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া আর কিছুই না আমি বলব। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সময় দেওয়ার জন্য আমি অনেক কৃতজ্ঞ স্যার। আমরা যেহেতু লাইভটা ১ ঘন্টা হয়ে গিয়েছে, আমরা লাইভটা থেকে প্রস্থান করার আশা করছি।
আপনাকে সবাই ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, এবং যেসব মায়েরা দেখেছেন আপনারা ইনশাল্লাহ অনেক মানে যতটুকু পেরেছি আমি 1 ঘন্টা সময়ের মধ্যে বলার চেষ্টা করেছি, কারণ কোষ্ঠকাঠিন্য একটা বিশাল চ্যাপ্টার, বিশাল বিস্তারিত বিষয়। এটার চিকিৎসাটা দীর্ঘমেয়াদী। তো আপনারা আশা করি কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডক্টর তানভীর আহমেদ পেজ আমার এই নামেই দেওয়া আছে, অথবা আপনারা আমার মোবাইল নাম্বার, বাংলা লিঙ্ক মোবাইল নাম্বার 01794 088 128, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। অসংখ্য ধন্যবাদ স্যার। ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে। সবাই ভালো ইনশাআল্লাহ থাকবেন। স্যার। ইনশাআল্লাহ স্যার, জাযাকাল্লাহ খাইরান স্যার। তো আজকে আমরা সবার কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। স্যারের জন্য সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়ার দরখাস্ত রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ। আবারও নেক্সট কোন একটা ভিডিওতে আমরা দেখা করবো ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম, দোয়া করবেন আর ওয়ালাইকুম অসংখ্য আসসালাম। ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন। আমানিল্লাহ স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমরা লাইভ আসসালাম থেকে আলাইকুম। ইন করে দিচ্ছি লাইভটা, তাহলে স্যার ইন করে দিচ্ছি আপনার অনুমতি সাপেক্ষে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার।